আসসালামু আলাইকুম। আমরা আজকে ফার্মাকোলজি ফার্স্ট পার্টের 5 নম্বর আইটেম নিয়ে পড়বো। এই আইটেমের টপিক হচ্ছে ড্রাগ ডিস্ট্রিবিউশন অ্যান্ড হাফ লাইফ। এখানে আমাদের ফার্মাকোলজিতে ভাইভাতে সাধারণত প্রথমে জিজ্ঞেস করা হয় যে ফার্মাকোলজির কী কী ব্রাঞ্চ আছে বলো, বা ফার্মাকোলজির ডেফিনেশন কী। তারপর জিজ্ঞেস করা হয় ড্রাগের ডেফিনেশন কী। এরপরে জিজ্ঞেস করে যে ফার্মাকোলজির কী কী ব্রাঞ্চ আছে। তখন আমরা 3টা ব্রাঞ্চের কথা বলবো। ওল্ডার ব্রাঞ্চের মধ্যে 3টা ব্রাঞ্চের কথা বলবো। একটা হচ্ছে ফার্মাকো ডায়নামিক্স, ফার্মাকোকাইনেটিক্স এবং ক্লিনিক্যাল ফার্মাকোলজি। এরপরে এর 3টা বাদে আমরা আর কিছু বলবো না। যদি না আমাকে জিজ্ঞেস করে যে আর কী কী ব্রাঞ্চ আছে বলো, আরও কী কী ব্রাঞ্চ আছে, তখন আমরা বলবো। তার আগে আমরা বলবো না, 3টা বলেই চুপ থাকবো। আচ্ছা, ফার্মাকোকাইনেটিক্স জিনিসটা কি? ফার্মাকোকাইনেটিক্স হচ্ছে ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি, যেটা অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন আর এক্সক্রিশন। ড্রাগের অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন আর এক্সক্রিশন আলোচনা করে, সেটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। ডেফিনেশন কী দেওয়া হলো? ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি ডিলস উইথ অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন আর এক্সক্রিশন ইজ কল্ড ফার্মাকোকাইনেটিক্স। ফার্মাকোকাইনেটিক্সের তাহলে কম্পোনেন্ট 4টা: অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন অ্যান্ড এক্সক্রিশন। ডিস্ট্রিবিউশনটা কি? আচ্ছা, অ্যাবজর্পশনটা কি? অ্যাবজর্পশনটা হচ্ছে, এর আগের আইটেমে আমরা অ্যাবজর্পশন পড়েছি। অ্যাবজর্পশন হচ্ছে একটা ড্রাগ আমরা যে কোনো রুটে নিই, সেই ড্রাগটা ওই রুট থেকে সিস্টেমিক সার্কুলেশনে আসা পর্যন্ত জিনিসটা হচ্ছে অ্যাবজর্পশন। এরপরে সিস্টেমিক সার্কুলেশন চলে আসলো, সিস্টেমিক সার্কুলেশন থেকে এরপরে এই ড্রাগটা সিস্টেমিক সার্কুলেশন থেকে আমাদের সেল বা টিস্যুতে যাবে, সেটাই হচ্ছে ডিস্ট্রিবিউশন। তাহলে ডিস্ট্রিবিউশনটা কি? ডেলিভারি অফ ড্রাগ ফ্রম সিস্টেমিক সার্কুলেশন টু দ্য টিস্যু ইজ নোন অ্যাজ ডিস্ট্রিবিউশন। আচ্ছা, ড্রাগের ডিস্ট্রিবিউশনটা একটা প্যাসিভ প্রসেস ফর হুইচ ড্রাইভিং ফোর্স ইজ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। ডিভিশন অফ ফ্রি ড্রাগস অকার্স আনটিল ইকুইলিব্রিয়াম অকার্স। এখানে কি বললো? কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট জিনিসটা কি? দুইটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে হচ্ছে একটা কনসেন্ট্রেশন একদিকে বেশি থাকবে, হায়ার কনসেন্ট্রেশন থাকবে, একটা হচ্ছে লোয়ার কনসেন্ট্রেশন থাকবে। তো হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যেই ডিফিউশনের যে প্রেশার, সেটাই হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। তো আমরা জানি আমাদের অধিকাংশ ড্রাগ সিম্পল ডিফিউশন প্রক্রিয়ায় মানে ডিস্ট্রিবিউশন হয়। এই জন্য এক্ষেত্রে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আমরা জানি সিম্পল ডিফিউশনে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের অ্যালংয়েই ড্রাগটা উচ্চ মানে যায় আর কি। তো কতক্ষণ যাবে? যতক্ষণ না এই গ্রেডিয়েন্টটা উচ্চ ঘনত্বযুক্ত স্থান আর নিম্ন ঘনত্বযুক্ত যে দ্রবণ, এই দুইটার ঘনত্ব যতক্ষণ না সমান হবে। তাহলে এটাই বলছে ডিস্ট্রিবিউশন ইজ এ প্যাসিভ প্রসেস ফর হুইচ দ্য, যেহেতু প্যাসিভ প্রসেস তার মানে এখানে এনার্জি লাগবে না, for which the driving force is concentration gradient. Diffusion is a diffusion of free drugs occurs until equilibrium occurs. যতক্ষণ না ইকুইলিব্রিয়াম হবে ততক্ষণ ডিফিউশন চলতে থাকবে। ডিফিউশনের প্রসেসটা কি? ড্রাগস কাম ইনটু সার্কুলেশন আফটার অ্যাবজর্পশন। অ্যাবজর্পশনের পরে ড্রাগটা সার্কুলেশন আসলো, এরপর কী হবে? এরপরে ক্যাপিলারি মেমব্রেনকে ক্রস করবে। তাহলে ক্রস দ্য ক্যাপিলারি মেমব্রেন টু ইন্টারস্টেশিয়াল স্পেস। এরপরে ক্রস দ্য সেল মেমব্রেন টু ইন্টারসেলুলার স্পেস। আচ্ছা, এখানে দুইটা কথা আসছে, একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস, একটা হচ্ছে ইন্টারসেলুলার স্পেস। ইন্টারস্টিশিয়াল স্পেসটা কি? এটা হচ্ছে কোষের বাইরে এবং ব্লাড ভেসেলসের মধ্যে। ব্লাড ভেসেলস এবং কোষের মধ্যবর্তী একটা জায়গা, যেখানে একটা স্পেস থাকে। এখানে গ্যাসিয়াস আদান প্রদান বা অন্যান্য জিনিসপত্র আদান প্রদান হয়, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। এই জন্য এটা হচ্ছে ইন্টারস্টেশিয়াল স্পেস। আর ইন্ট্রাসেলুলার, ইন্ট্রা মানে ভেতরে, সেলের ভিতরে স্পেসকে বলা হয় ইন্ট্রাসেলুলার স্পেস। তাহলে প্রসেসটা কী দাঁড়ালো? ড্রাগস কাম ইনটু সার্কুলেশন, সার্কুলেশন আসলো, এরপর থেকে ডিস্ট্রিবিউশন শুরু হবে, তাই না? সার্কুলেশন আসলো আফটার অ্যাবজর্পশন, অ্যাবজর্পশনের পরে এরপর ক্রস দ্য ক্যাপিলারি মেমব্রেন, ক্যাপিলারি মেমব্রেনকে এরপর ক্রস করবে, ক্রস করার পর কোথায় যাবে? ইন্টারস্টিশিয়াল স্পেসে যাবে। ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে এটা সেল মেমব্রেনকে ক্রস করে ইন্ট্রাসেলুলার স্পেসে যাবে। আচ্ছা, ড্রাগের ডিস্ট্রিবিউশন ড্রাগের কিছু ফ্যাক্টর আছে, এগুলো ড্রাগের ডিস্ট্রিবিউশনকে অ্যাফেক্ট করে। তাহলে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ডিস্ট্রিবিউশন অফ ড্রাগ কী কী আছে? একটা হচ্ছে ক্যাপিলারি পারমিয়েবিলিটি। ক্যাপিলারি পারমিয়েবিলিটি যত বেশি হবে, ওই ড্রাগটা তত বেশি অ্যাবসর্ব হবে, তত বেশি ডিস্ট্রিবিউট হবে, সেলের মধ্যে তত বেশি ডিস্ট্রিবিউট হবে। তাহলে ক্যাপিলারি পারমিয়েবিলিটি একটা ফ্যাক্টর। আরেকটা কি? রেট অফ ব্লাড ফ্লো টু ভেরিয়াস অর্গান। বিভিন্ন অর্গানে বিভিন্ন রকম ব্লাড ফ্লো আছে, তো যেসব অর্গানে ব্লাড ফ্লোটা যত বেশি, সেই অর্গানে ওই ড্রাগটা ডিস্ট্রিবিউশন তত বেশি হবে। আচ্ছা, তো এগুলো আমরা টপিক নিয়ে আলাদাভাবে পড়বো। তাহলে ক্যাপিলারি পারমিয়েবিলিটি একটা ডিস্ট্রিবিউটিং ড্রাগের ডিস্ট্রিবিউশনের একটা এফেক্টিং ফ্যাক্টর। এছাড়াও রেট অফ ব্লাড ফ্লো টু ভেরিয়াস অর্গান, এটা একটা ফ্যাক্টর। তারপর হচ্ছে এক্সটেন্ট অফ প্লাজমা প্রোটিন বাইন্ডিং। প্লাজমা প্রোটিন বাইন্ডিংয়ের সাথে কেমনভাবে প্লাজমা প্রোটিন বাইন্ডের সাথে কতটুকু বাইন্ড করেছে।
যত বেশি প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ডিং করবে বা বাইন্ড করবে তত বেশি ড্রাগটা ইনঅ্যাক্টিভ ফর্মে চলে যাবে। যত বেশি ইনঅ্যাক্টিভ হবে ওই ড্রাগটা তত কম কাজ করবে। আচ্ছা, স্পেসিফিক অর্গান বাইন্ডিং। কিছু কিছু ড্রাগ আছে স্পেসিফিক অর্গানের সাথে বাইন্ড করে, যেমন থায়োপেন্টল সোডিয়াম, এটা ফ্যাটের সাথে বাইন্ড করে, এটা আমরা পড়বো পরে। তো কিছু কিছু ড্রাগ আছে স্পেসিফিক অর্গানের সাথে বাইন্ড করলে ওখানে ডিস্ট্রিবিউশনটা বেশি হবে অন্যান্য জায়গার তুলনায়। সেলুলার বাইন্ডিং অফ ড্রাগ, বা কোনো স্পেসিফিক সেলের মধ্যে বেশি বাইন্ড করে কিছু কিছু ড্রাগ, তো ওখানে ডিস্ট্রিবিউশনটা বেশি হবে অন্যান্য জায়গার তুলনায়। রিজন ডিফারেন্স ইন পিএইচ, কিছু কিছু ড্রাগ হচ্ছে রিজন ডিফারেন্স ইন পিএইচের চেঞ্জের কারণে কিছু কিছু ড্রাগের ডিস্ট্রিবিউশন একটু চেঞ্জ হয়। ফিজিওলজিক্যাল ব্যারিয়ার্স অফ ড্রাগ হচ্ছে বিভিন্ন ফিজিওলজিক্যাল ব্যারিয়ার দিয়ে যায়, যেমন ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার, ব্লাড ব্রেন ব্যারিয়ার, ব্লাড টেস্টিস ব্যারিয়ার, এগুলো দিয়ে ড্রাগের ডিস্ট্রিবিউশনটা একটু চেঞ্জ হয়। তাহলে ফ্যাক্টরগুলো কী কী যেগুলো ড্রাগের ডিস্ট্রিবিউশনকে অ্যাফেক্ট করে? একটা হচ্ছে ক্যাপিলারি পারমিয়েবিলিটি, রেট অফ ব্লাড ফ্লো টু ভেরিয়াস অর্গানস, এক্সটেন্ট অফ প্লাজমা প্রোটিন বাইন্ডিং, স্পেসিফিক অর্গান বাইন্ডিং অথবা সেলুলার বাইন্ডিং অফ ড্রাগ, রিজন ডিফারেন্স ইন পিএইচ, ফিজিওলজিক্যাল ব্যারিয়ার টু ড্রাগ। আচ্ছা, প্লাজমা প্রোটিন বাইন্ডিংটা কি? আমরা জানি আমাদের ব্লাড দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে এক্সট্রা সেলুলার সাবস্টেন্স অর প্লাজমা, আর একটা হচ্ছে সাস্টেন্ডেড ফর্ম এলিমেন্টস অথবা ডাব্লিউবিসি আরবিসি প্লাটিলেট, তো এই প্লাজমার মধ্যে মোটামুটি 90%, 91-2% দিয়ে থাকে হচ্ছে পানি, মূল অংশটাই পানি। এছাড়াও এখানে কিছু প্রোটিন থাকে, যেমন অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রোমিন, এগুলোই হচ্ছে প্লাজমা প্রোটিন। তো প্লাজমা প্রোটিনের সাথে যদি কোনো ড্রাগ বাইন্ড করে সেটা হবে ওই ড্রাগের বাউন্ড ফর্ম। আর কিছু কিছু ড্রাগ প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড যখন করবে না, ফ্রি ফর্মে থাকবে, সেটাকে আমরা বলবো ফ্রি ড্রাগ। তাহলে ফ্রি ফর্ম, তাহলে প্লাজমা প্রোটিন বাইন্ডিংয়ের উপর নির্ভর করে ড্রাগটা দুই ভাগে ভাগ করবে, একটা হচ্ছে ফ্রি ফর্ম, একটা হচ্ছে বাউন্ড ফর্ম। ফ্রি ফর্মটা অ্যাক্টিভ এবং এটা অ্যাকশন প্রডিউস করে, আর বাউন্ড ফর্ম যেটা সেটা হচ্ছে এটা প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে, ড্রাগটা প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে, সেটা হচ্ছে বাউন্ড ফর্ম। ইন প্লাজমা ফ্রি অ্যান্ড বাউন্ড ড্রাগ আর ইন ইকুইলিব্রিয়াম। প্লাজমাতে ফ্রি ফর্ম অফ ড্রাগ যতটুকু থাকে সেই একই পরিমাণে বাউন্ড ফর্ম অফ ড্রাগও থাকে, ইকুইলিব্রিয়ামে থাকে। ওয়েন ফ্রি ড্রাগস রিমুভড, যখন আমরা জানি ফ্রি ড্রাগটা অ্যাক্টিভ, এখন অ্যাক্টিভ ড্রাগটা কী হবে? অ্যাক্টিভ ড্রাগটা বডিতে ইউজড হবে, মেটাবলিজড হবে, অ্যাক্টিভ ড্রাগটা বডিতে কাজ করবে। তো কাজ করলে বডি থেকে বের হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন ইকুইলিব্রিয়ামটা নষ্ট হয়ে গেল, তখন হচ্ছে অ্যাক্টিভ ফর্ম ড্রাগ বা ফ্রি ড্রাগটা কমে গেল আর বাউন্ড ড্রাগটা বেড়ে গেল। তখন বাউন্ড ড্রাগ থেকে ওই প্লাজমা প্রোটিন থেকে কিছু ড্রাগ বাইন্ডিংটা নষ্ট হয়ে যায়, বাইন্ডিং থেকে খুলে ফ্রি ফর্মে চলে আসবে ইকুইলিব্রিয়ামটা ঠিক রাখার জন্য। হ্যাঁ, তখন কি হবে? তখন হচ্ছে বাউন্ড ফ্র্যাকশন থেকে প্লাজমা প্রোটিনটা রিপ্লেসড হয়ে ফ্রি ফর্মে চলে আসলো। এটাই বলছে যে ইন প্লাজমা ফ্রি অ্যান্ড বাউন্ড ড্রাগস আর ইন ইকুইলিব্রিয়াম হোয়েন দ্য ফ্রি ড্রাগস রিমুভড ফ্রম দ্য প্লাজমা বাই মেটাবলিজম ইজ রিপ্লেসড বাই ড্রাগ রিলিজ ফ্রম বাউন্ড ফ্র্যাকশন থেকে তখন রিলিজড হয়ে ড্রাগটা ফ্রি ফর্মে চলে আসবে। আচ্ছা, ফ্রি ড্রাগ যেসব আছে, ফ্রি ড্রাগের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন অ্যাক্টিভ ফর্ম অফ ড্রাগ অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইজ হাইয়েস্ট। ফ্রি ড্রাগ যারা, তারা হচ্ছে এটা ড্রাগের অ্যাক্টিভ ফর্ম এবং এক্ষেত্রে ড্রাগের ডিস্ট্রিবিউশনটা সবচেয়ে বেশি হবে, ড্রাগের ডিস্ট্রিবিউশনটা হাইয়েস্ট হবে। ডিফিউজ থ্রো ক্যাপিলারি ওয়াল, ফ্রি ড্রাগটা ক্যাপিলারি ওয়াল দিয়ে ডিফিউজড হবে, ক্যাপিলারি ওয়াল দিয়ে ডিফিউজড হবে। আর এটা কি? প্রডিউস ফার্মাকোলজিক্যাল ইফেক্ট। আমরা জানি ফ্রি ড্রাগটা অ্যাক্টিভ ফর্ম অফ ড্রাগ, তো এটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দিবে। আন্ডারগো মেটাবলিজম অ্যান্ড এক্সক্রিশন, ফ্রি ড্রাগটা মেটাবলিজমে অংশগ্রহণ করবে, মেটাবলাইজড হবে, অ্যাকশান দিবে এবং বডি থেকে এক্সক্রিট হয়ে যাবে। হ্যাভ র্যাপিড অনসেট অফ অ্যাকশন অ্যান্ড শর্টার হাফ লাইফ, যেহেতু অ্যাক্টিভ ফ্রি ড্রাগটা যেহেতু অ্যাক্টিভ ফর্ম, তাহলে এটা খুব দ্রুত কাজ করবে, র্যাপিড অনসেট অফ অ্যাকশন এবং শর্টার হাফ লাইফ, এর বডিতে অল্প সময় ধরে থাকবে, খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, অল্প সময় ধরে থাকবে, খুব দ্রুত মেটাবলিজড হয়ে যাবে, কাজে লেগে যাবে, এই জন্য শর্টার হাফ লাইফ, খুব ফাস্ট, মানে শর্টার হাফ লাইফ মানে খুব দ্রুত ব্যবহার হবে এটা, এই জন্য শর্টার হাফ লাইফ। ক্যান বি ইউজড ইন এমার্জেন্সি কন্ডিশন, এটা এমার্জেন্সি কন্ডিশনের জন্য উপযুক্ত ফ্রি ড্রাগটা। তাহলে আরেকবার ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখি, এটা হচ্ছে ফ্রি ড্রাগটা, এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম অফ ড্রাগ অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইজ হাইয়েস্ট। ডিফিউজ থ্রো ক্যাপিলারি ওয়াল দিয়ে এটা ডিফিউজড হয়, প্রডিউস ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, এটা ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দিবে। আন্ডারগো মেটাবলিজম অ্যান্ড এক্সক্রিশন, এটা মেটাবলিজম এবং এক্সক্রিশনের মধ্য দিয়ে যাবে, তারপরে হ্যাভ র্যাপিড অনসেট অফ অ্যাকশন, খুব দ্রুত কাজ করবে এবং এর হাফ লাইফটা অনেক শর্ট। ক্যান বি ইউজড ইন এমার্জেন্সি কন্ডিশনে এটা ইউজ করা যায়। আর বাউন্ড ড্রাগসগুলো কি? আমরা জানি বাউন্ড ড্রাগটা কি,
প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে থাকে, তার মানে এটা ইনঅ্যাক্টিভ ফর্ম অফ ড্রাগ। তাহলে প্রোটিন বাইন্ডিং ডিক্রিজেস ড্রাগ ডিস্ট্রিবিউশন। যত বেশি প্রোটিনের সাথে বাইন্ড করবে ড্রাগটা, তত বেশি ড্রাগের ডিস্ট্রিবিউশন কম হবে, কারণ ইনঅ্যাক্টিভ ফর্মে আছে, শরীরে ডিস্ট্রিবিউট কম হবে। লেস প্রোটিন বাইন্ডিং ড্রাগ হ্যাভ মোর ডিস্ট্রিবিউশন। যত বেশি প্রোটিনের সাথে বাইন্ড করবে তত ড্রাগের ডিস্ট্রিবিউশন কম হবে, আর যত কম প্রোটিনের সাথে বাইন্ড করবে তত বেশি ড্রাগের ডিস্ট্রিবিউশন বেশি হবে। আচ্ছা, এখন প্লাজমা প্রোটিন তো আবার কয়েক ধরনের আছে, অ্যালবুমিন, গ্লোবুলিন, ফাইব্রিনোজেন, প্রোথিমিন, এগুলো তো মেন প্লাজমা প্রোটিন। তো বিভিন্ন ধরনের ড্রাগ বিভিন্ন ধরনের প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করবে, যেমন ওয়ারফেরিনের মতো কিছু অ্যাসিডিক ড্রাগ এবং কিছু নিউট্রাল ড্রাগ আছে যারা সাধারণত অ্যালবুমিনের সাথে বাইন্ড করে। আর কিছু বেসিক ড্রাগ আছে, যেমন হচ্ছে প্রোপানলল, ক্লরপ্রোমাজিন, এগুলো হচ্ছে যেগুলো বেসিক ড্রাগ, এগুলো সাধারণত গ্লোবুলিনের সাথে বাইন্ড করে এবং আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিনের সাথে বাইন্ড করে। কিছু কিছু হরমোন আছে যেমন থাইরক্সিন, কর্টিকোস্টেরয়েড, এগুলো সাধারণত গ্লোবুলিনের সাথে বাইন্ড করে। আচ্ছা, প্লাজমা প্রোটিন বাইন্ডিংয়ের কিছু কনসিকোয়েন্স আছে। কনসিকোয়েন্সগুলো কী কী? নাম্বার 1, প্লাজমা প্রোটিন যে বাইন্ডিং সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম অফ ড্রাগ। এরা ড্রাগের আমরা জানি এরা ইনঅ্যাক্টিভ ফর্ম। তারপরে প্রডিউস নো ফার্মাকোলজিক্যাল অ্যাকশন, এরা সাধারণত ফার্মাকোলজিক্যাল, যেহেতু ইনঅ্যাক্টিভ ফর্ম তার ফার্মাকোলজিক্যাল অ্যাকশন দিবে না। ফার্মাকোলজিক্যাল অ্যাকশন দিবে হচ্ছে অ্যাক্টিভ ফর্ম বা ফ্রি ফর্ম অফ ড্রাগ। ডেপোট ফর্ম অফ ড্রাগ, এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্মের আগের অবস্থা, এজন্য বলছে ডেপোট ফর্ম অফ ড্রাগ। ডিলেড অ্যাকশন, এই অ্যাকশন দিতে দেরি করবে। ডিলেড অ্যাকশন এবং ডেভয়েড অফ মেটাবলিজম অ্যান্ড এক্সক্রিশন, এটা অ্যাকশন দিতে দেরি করবে, যখন অ্যাক্টিভ হবে তখন অ্যাকশন দিবে, যেহেতু ইনঅ্যাক্টিভ ফর্ম অ্যাকশন দিবে না, এই জন্য অ্যাকশন দিতে দেরি হবে। আর ডেভয়েড অফ মেটাবলিজম অ্যান্ড এক্সক্রিশন, যেহেতু অ্যাকশন দিবে না তাহলে মেটাবলিজমও যাবে না, ড্রাগটা মেটাবলাইজডও হবে না এবং বডি থেকে বেরো হবে না, এক্সক্রিশনও হবে না। আর এটা কি? প্রলং হাফ লাইফ প্রডিউস টক্সিক ইফেক্ট, যেহেতু এর হাফ লাইফটা অনেক বেশি, আমরা জানি যে ফ্রি ফর্ম অফ ড্রাগের হাফ লাইফ কম, আর যেগুলো হচ্ছে বাউন্ড ফর্ম অফ ড্রাগ তাদের হাফ লাইফ বেশি। যেহেতু প্রলং হাফ লাইফ থাকে এই জন্য এটা বডিতে জমে টক্সিক ইফেক্ট দেওয়ার একটা সম্ভাবনা থাকে। যেমন আচ্ছা, যেটা আমরা পরে পড়বো, তাহলে টক্সিক ইফেক্ট দেওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপরে নট সুইটেবল ফর এমার্জেন্সি কন্ডিশন, এটা সাধারণত এমার্জেন্সি কন্ডিশনের জন্য উপযুক্ত না। এটা হচ্ছে সুইটেবল ফর প্রোফাইল্যাকটিক ইউজ, একটা ডিজিজকে আমরা প্রিভেন্ট করতে চাচ্ছি, আগে থেকেই সাবধানতা অবলম্বন করতে চাচ্ছি, তো প্রোফাইল্যাকটিক ইউজের জন্য আমরা সাধারণত এই ডোজটা ইউজ করি, মানে এই ইনঅ্যাক্টিভ ফর্ম অফ ড্রাগ বা প্লাজমা প্রোটিন বাইন্ডিং বাউন্ড ফর্ম অফ ড্রাগটা ইউজ করি। এবং এটা এমার্জেন্সি কন্ডিশনের জন্য উপযুক্ত না, এমার্জেন্সি কন্ডিশনের জন্য খুব র্যাপিড অনসেট অফ অ্যাকশন লাগে। এখন এমার্জেন্সি কন্ডিশনের জন্য এই যে ড্রাগ যদি দিই, বাউন্ড ফর্ম অফ ড্রাগ দিই, তাহলে এর অ্যাকশন হতে অনেক স্লো হবে, পেশেন্টের অবস্থা আরও ক্রিটিক্যাল হবে। আচ্ছা, তাহলে নট সুইটেবল ফর এমার্জেন্সি কন্ডিশন, সুইটেবল ফর প্রোফাইল্যাকটিক ইউজ। বাইন্ডিং ক্যাপাসিটি ইজ লিমিটেড, এর বাইন্ডিং ক্যাপাসিটিটা লিমিটেড থাকে। বিয়ন্ড দ্য স্মল মুভমেন্ট অফ ডোজ প্রডিউস টক্সিক ইফেক্ট, যেহেতু বাইন্ডিং ক্যাপাসিটিটা খুব লিমিটেড থাকে এই জন্য স্মল ডোজের যদি স্মল মুভমেন্টও, ডোজ যদি একটু সামান্য পরিমাণে বাড়ানো হয় তাহলে সেটা ডোজটা টক্সিক ইফেক্ট দিতে পারে, মানে জমে টক্সিসিটি তৈরি করতে পারে। বাইন্ডিং ক্যাপাসিটি ইজ লিমিটেড, এই জন্য বিয়ন্ড দ্য স্মল মুভমেন্ট অফ দ্য ডোজ প্রডিউস টক্সিক ইফেক্ট। আচ্ছা, এরপরে কি? এরপর হচ্ছে ড্রাগ ইন্টারাকশন হতে পারে। Drug interaction occurs when another protein binding drugs are given simultaneously. The high protein binding drug have the ability to displace the least binding drug. আচ্ছা, এটা কি বলছে? একই সাথে যদি দুইটা ড্রাগ দিই, যে দুইটা ড্রাগই হচ্ছে প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করতে পারবে, এরকম ক্ষেত্রে কি হয়? যেটার বাইন্ডিং ক্ষমতা বেশি সেটা, যার বাইন্ডিং ক্ষমতা কম সে ড্রাগকে সরাই ফেলে প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করবে। যেমন উদাহরণ আমরা দিতে পারি ওয়ারফেরিনের সাথে অ্যাসপিরিন, এটা একটা উদাহরণ। অ্যাসপিরিন আর ওয়ারফেরিন দুটাই প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে। তারপরে টলবিউটামাইড এর সাথে অ্যাসপিরিন, এই দুটাও সাইমালটেনিয়াসলি ইউজ করলে এই দুটাই প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে, এই দুটার ক্ষেত্রে আমরা ড্রাগ ইন্টারাকশন দেখতে পারি। তারপর হচ্ছে সালফোনামাইডের সাথে জন্ডিস পেশেন্টের ক্ষেত্রে আমরা সালফোনামাইড যদি ইউজ করি, এটাও ড্রাগ ইন্টারাকশন দেখায়। আচ্ছা, কীভাবে দেখাবে এখন আমরা এটা পড়বো। আমরা ওয়ারফেরিন দেখতে পাই, ওয়ারফেরিন একটি অ্যাসিডিক ড্রাগ, তাই না? ওয়ারফেরিন একটা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ, এটা রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে। এখন যদি আমরা অ্যাসপিরিনের সাথে ওয়ারফেরিন ইউজ করি তাহলে কী হবে? অ্যাসপিরিনের ক্ষমতাটা বেশি, প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করার ক্ষমতাটা একটু বেশি। যেহেতু বাইন্ড করার ক্ষমতা বেশি, আমরা জানি যে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, যে যত বেশি শক্তিশালী সে তত জায়গা দখল করবে, তাই না? ওয়ারফেরিন হচ্ছে অ্যাসপিরিন তখন ওয়ারফেরিনকে সরাই দিবে, ডিসপ্লেস করে প্রোটিন বাইন্ডিং যে সাইট, মানে প্লাজমা প্রোটিনের সাথে যে বাইন্ড করবে সেই জায়গাতে অ্যাসপিরিন দখল করে নেবে, আর ওয়ারফেরিনকে কী করে দিল? ওয়ারফেরিনকে সরাই দিল। তাহলে ওয়ারফেরিন আর বাইন্ডিং ফর্মে নাই, বাউন্ড ফর্মে নাই, তাহলে ওয়ারফেরিন এখন ফ্রি ফর্মে আছে, আর আমরা জানি ফ্রি ফর্মটা অ্যাক্টিভ।
আর অ্যাসপিরিন যেহেতু প্লাজমোডের সাথে বাইন্ড করে আছে, তাহলে অ্যাসপিরিন নিজের ফাংশনটা দেখাবে না। অ্যাসপিরিন তাহলে ইনঅ্যাক্টিভ ফর্মে চলে যাবে, বাউন্ড ফর্মে চলে যাবে। তাহলে আমরা কার ফাংশন পাবো? আমরা পাবো হচ্ছে ওয়ারফেরিনের ফাংশন। তো এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে হচ্ছে ওয়ারফেরিন ব্লাডে বেড়ে যাবে। যখন ওয়ারফেরিন ব্লাডে বাড়বে তখন ওয়ারফেরিনের কাজ অ্যান্টিকোয়াগুলেশন করা, তাহলে এ হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট দিবে। তো অ্যান্টিকোয়াগুলেন্ট যদি ইফেক্ট দেওয়া হয়, তাহলে কোনো জায়গা কেটে গেলে ওই জায়গা থেকে হেমোরেজ হতে থাকবে, ওই জায়গাতে কোয়াগুলেশন হবে না, মানে রক্ত জমাট বাঁধবে না, মানে চান্স অফ হেমোরেজ হওয়ার একটা চান্স থাকবে। তাহলে আমরা আরেকবার দেখি, অ্যাসপিরিন এবং ওয়ারফেরিন যদি আমরা একসাথে সাইমালটেনিয়াসলি ইউজ করি তাহলে কী হবে? ওয়ারফেরিন যেহেতু একটা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ, এর সাথে আমি অ্যাসপিরিন ইউজ করলাম, তাহলে অ্যাসপিরিন ওয়ারফেরিনকে ডিসপ্লেস করে দিবে, জায়গা থেকে সরাই দিবে, প্রোটিন বাইন্ডিং সাইট থেকে সরাই ফেলবে, যার ফলে ইনক্রিজ ফ্রি ওয়ারফেরিন ইন ব্লাড। তাহলে ব্লাডে ফ্রি ওয়ারফেরিন বা অ্যাক্টিভ ফর্ম অফ যে ওয়ারফেরিন সেটা বেড়ে যাবে, যার ফলে কী হবে? ইনহ্যান্স অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাকশন অফ ওয়ারফেরিন, যার ফলে ওয়ারফেরিনের অ্যান্টিকোয়াগুলেশন ইফেক্টটা বেড়ে যাবে। ইনক্রিজ চান্স অফ হেমোরেজ, যার ফলে হেমোরেজের চান্সটা আরও বেড়ে যাবে। আচ্ছা, হোয়াট হ্যাপেন্স ওয়েন টলবিউটামাইড গিভেন উইথ অ্যাসপিরিন সাইমালটেনিয়াসলি? একই সাথে যদি আমি টলবিউটামাইডের সাথে অ্যাসপিরিন ইউজ করি তাহলে কী সমস্যা দেখা দেবে? টলবিউটামাইড আমরা জানি এটা একটা ব্লাড সুগার রিডিউসিং এজেন্ট বা রিডিউসিং ড্রাগ, মানে ব্লাডে সুগারের ঘনমাত্রা কমাবে, সুগারকে কমাবে। তাহলে আমরা বলতে পারি এটা একটা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, ডায়াবেটিসকে প্রিভেন্ট করছে, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ। আচ্ছা, তাহলে টলবিউটামাইডের সাথে যদি আমরা অ্যাসপিরিন ইউজ করি তাহলে আমরা জানি অ্যাসপিরিন বর্মর মতো শক্তিশালী, এ হচ্ছে টলবিউটামাইডকে প্রোটিন বাইন্ডিং সাইট থেকে সরাই দিবে। সরাই দিলে কী হবে? অ্যাসপিরিন নিজে বাইন্ড করবে, দিয়ে ইনঅ্যাক্টিভ ফর্ম তৈরি করবে, এবং টলবিউটামাইড যেহেতু ব্লাডে ফ্রি হয়ে যাচ্ছে তখন তখন ওটা অ্যাক্টিভ ফর্মে চলে আসবে। তাহলে টলবিউটামাইডের যে কাজ, অ্যাক্টিভ ফর্মে চলে আসলে এর কাজটা দিবে, এর কাজটা হচ্ছে ব্লাডের গ্লুকোজ লেভেল কমানো। ব্লাডের গ্লুকোজ লেভেল তখন কমাই দেবে, ইনহ্যান্স অ্যান্টি ডায়াবেটিক অ্যাকশন, যার ফলে যদি গ্লুকোজ লেভেল অনেক কমে যাবে, তো অনেক সময় মার্ক হাইপোগ্লাইসেমিয়াও দেখা দিতে পারে, গ্লুকোজ অনেক কমে যেতে পারে, মার্ক হাইপোগ্লাইসেমিয়া। আচ্ছা, হোয়াট হ্যাপেন্স উইথ সালফোনামাইড? সালফোনামাইড যদি আমি জন্ডিস পেশেন্টের ক্ষেত্রে দিই তাহলে কী সমস্যা হতে পারে? এখানে ড্রাগের ইন্টারাকশন হবে। কীভাবে হবে? সালফোনামাইড আমরা জানি একটা অ্যান্টিবায়োটিক, সালফোনামাইড একটা অ্যান্টিবায়োটিক। এটা যদি আমি জন্ডিস পেশেন্টের ক্ষেত্রে দিই, আমরা জানি জন্ডিস পেশেন্টে কী থাকে? জন্ডিস পেশেন্টে কনজুগেটেড আনকনজুগেটেড বিলিরুবিন থাকে, বিলিরুবিনের পরিমাণ বেশি থাকে, হ্যাঁ, হাইপার বিলিরুবিনেমিয়া বেশি হয়। এখন এক্ষেত্রে কী হবে? বিলিরুবিন যে সালফোনামাইডটা, এটা বিলিরুবিনকে প্রোটিন বাইন্ডিং সাইট থেকে সরাই দিবে, যার ফলে বিলিরুবিন প্রোটিন বাইন্ডিং সাইটে জয়েন্ট হতে পারবে না বা প্লাজমা সাথে বাইন্ড হতে পারবে না। তাহলে বিলিরুবিন রক্তে ফ্রি হয়ে গেল, মুক্ত হয়ে গেল, তখন বিলিরুবিন তার ফাংশন দিবে, অ্যাক্টিভ ফর্মে চলে আসবে। আর সালফোনামাইড এটা যেহেতু একটা অ্যান্টিবায়োটিক, এই বিলিরুবিনকে সরাই দিছে, নিজে প্রোটিন বাইন্ডিং সাইটে যে যুক্ত হবে। তাহলে সালফোনামাইড তার অ্যান্টিবায়োটিক ক্ষমতা দেখাবে না, যেহেতু ইনঅ্যাক্টিভ ফর্মে চলে গেল, বাউন্ড ফর্মে চলে গেল। আর ব্লাডে ফ্রি বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাবে। ফ্রি বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে কী হবে? ব্লাড থেকে হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার, বিলিরুবিন যেহেতু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, তাহলে ব্লাড ব্রেন ব্যারিয়ারটা ক্রস করে ব্রেনে চলে যাবে। ব্রেনে চলে যেয়ে কোথায় জমা হবে? বেসাল গ্যাংলিয়াতে যে জমা হবে, ডিপোজিশন করবে। ডিপোজিশন হলে তখন কার্নিক টেরাস হয়, মানে আমাদের নার্ভাস সিস্টেমের কিছু স্থায়ী ক্ষতি করে দেয়, ইরিভার্সিবল কিছু ড্যামেজ করে, যেমন কোরিয়া হতে পারে এক্ষেত্রে। তারপরে আয়ের ফাংশান, ইয়ারের ফাংশান, শুনতে, দেখতে, এগুলোর ফাংশন নষ্ট করে দিতে পারে। এটাকে আমরা বলি কার্নিক টেরাস। তাহলে জিনিসটা আরেকবার দেখি, সালফোনামাইড যদি জন্ডিস পেশেন্টে আমরা একসাথে ইউজ করি, সালফোনামাইড একটা অ্যান্টিবায়োটিক, এটা হচ্ছে যদি জন্ডিস পেশেন্ট ইউজ করা হয় তাহলে সালফোনামাইড ডিসপ্লেস বিলিরুবিনটাকে সরাই দিবে ব্লাডের প্রোটিন বাইন্ডিং সাইট থেকে, যার ফলে বিলিরুবিনটা মুক্ত হলো, আর সালফোনামাইডটা বাউন্ড ফর্মে চলে আসলো। সালফোনামাইড তখন ইনঅ্যাক্টিভ ফর্মে চলে আসবে, আর বিলিরুবিনটা অ্যাক্টিভ ফর্মে চলে আসবে। বিলিরুবিন যদি অ্যাক্টিভ ফর্মে চলে আসবে, ব্লাডে জমা হবে বেশি, তখন এটা আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে আমাদের বেসাল গ্যাংলিয়াতে জমা হবে, যার ফলে একটা আমাদের নার্ভাস সিস্টেমের একটা অসুখ হবে, সেটার নাম হচ্ছে কার্নিক টেরাস। এখানে হচ্ছে কোরিয়া হবে, তারপরে আমাদের এপসিল্যাটারাল ফেসিয়াল প্যারালাইসিস হতে পারে, তারপর হচ্ছে মোটর ফাংশন নষ্ট হতে পারে, তারপরে এয়ার মেকানিজম, এয়ার ফাংশন, তারপর হচ্ছে ভিজুয়াল ফাংশন, এগুলো নষ্ট হয়ে যেতে পারে, দেখতে, তারপরে শুনতে সমস্যা হতে পারে। আচ্ছা, কার্নিক টেরাস হবে আর কি। আচ্ছা, প্লাজমা প্রোটিন বাইন্ডিং ক্যাপাসিটি যদি আমরা অনেক সময় প্লাজমা প্রোটিন বাইন্ডিং ক্যাপাসিটি বাড়াতে পারি বা বেড়ে যেতে পারে, নর্মালি বেড়ে যেতে পারে, ফিজিওলজিক্যালি বেড়ে যেতে পারে। তো কোন কোন ক্ষেত্রে বাড়তে পারে? যদি পেশেন্টটা যদি প্রেগনেন্সিতে থাকে বা ইনফেকশন যদি হয়, তাহলে প্লাজমা প্রোটিন বাইন্ডিং ক্যাপাসিটিটা বেড়ে যায়।
ইনফেকশানে বা প্রেগনেন্সিতে থাকলে প্লাজমা প্রোটিন বাইন্ডিং ক্যাপাসিটি বেড়ে যায়। আর প্লাজমা প্রোটিন বাইন্ডিং ক্যাপাসিটি কমে যায় কখন? যদি লিভার ডিজিজ থাকে, যদি কিডনি ডিজিজ থাকে, যদি সিসিএফ থাকে, সিএসএফ না কিন্তু, সিএসএফ মানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সিসিএফ, যদি সিসিএফ থাকে তাহলে প্লাজমা প্রোটিন বাইন্ডিং ক্যাপাসিটি কমে যেতে পারে। যেমন কনজেস্টিভ কার্ডিয়াক ফেলোস, এখানে সিসিএফ মানে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলোস, তারপরে লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, এইসব ক্ষেত্রে প্লাজমা প্রোটিন বাইন্ডিংয়ের ক্যাপাসিটিটা কমে যায়। আর বেড়ে যায় কখন? ইনফেকশানে এবং প্রেগনেন্সিতে। ওয়ারফারিন 99% প্লাজমা প্রোটিন প্লাজমা বাইন্ডিং ড্রাগ। ওয়ারফারিন 99% প্লাজমা প্রোটিন বাইন্ডিং করতে পারে, 1% সাধারণত ফ্রি ফর্মে থাকে। আর ওয়ারফারিন 99% প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে। আর অ্যাসপিরিন 45% প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে, 55%ই ফ্রি থাকে অ্যাসপিরিন। আচ্ছা, হাইলি প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগ, কিছু কিছু ড্রাগ আছে প্লাজমা প্রোটিনের সাথে বেশি হাইলি বাইন্ড করে, যেমন ডায়াজেপাম 99% বাইন্ড করে। তো ডায়াজেপাম হচ্ছে স্লিপিং ড্রাগ, ঘুমের ওষুধ। এরপরে ফ্লুজেটিন এটা হচ্ছে 96% প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে, এটা একটা অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ। আচ্ছা, এরপরে হচ্ছে ফুসেমাইড আছে, ফুসেমাইড 99% প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে, ওয়ারফেরিনও 99% প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে। সবচেয়ে বেশি বাইন্ড করে ডায়াজেপাম, যদিও ডায়াজেপাম, ফুসেমাইড, ওয়ারফেরিন তিনটারই 99% প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে। আচ্ছা, ক্যাপিলারি পারমিয়াবিলিটি। ক্যাপিলারি পারমিয়াবিলিটি কি? ক্যাপিলারি পারমিয়াবিলিটি ইজ ডিটারমাইন্ড বাই ক্যাপিলারি স্ট্রাকচার অ্যান্ড বাই কেমিক্যাল নেচার অফ ড্রাগ। তাহলে ক্যাপিলারি পারমিয়াবিলিটি নির্ভর করবে দুইটা জিনিসের উপর, একটা হচ্ছে ক্যাপিলারি স্ট্রাকচারটা কেমন এবং কেমিক্যাল নেচার অফ ড্রাগ, ড্রাগের কেমিক্যাল নেচারটা কেমন, সেটার উপর ক্যাপিলারি পারমিয়াবিলিটিটা ডিটারমাইন করবে বা নির্ভর করবে। তো যেসব ড্রাগ হচ্ছে লিপিড সলিবল ড্রাগ, যত বেশি লিপিড সলিবল ড্রাগ তত বেশি ক্যাপিলারি মেমব্রেনকে পেনিট্রেট করে যেতে পারবে। লিপিড সলিবল ড্রাগ ক্যান ইজিলি পেনিট্রেট দ্য ক্যাপিলারি মেমব্রেন। আর যদি ড্রাগটা পোলার হয়, ট্রান্সফার অফ পোলার সাবস্টেন্স মানে আমরা জানি পোলার সাবস্টেন্স মানে বেশি বেশি পজিটিভ আর নেগেটিভ আয়নে বিভক্ত হবে। আর পজিটিভ আর নেগেটিভ আয়নে বিভক্ত হলে সেটা হবে ওয়াটার সলিবল, কারণ ওয়াটার একটা আংশিক পোলার দ্রাবক। তো আমরা জানি লাইক ডিজলভস লাইক, মানে পোলারে দ্রবীভূত হয় ভালো, আর হচ্ছে অপোলারে দ্রবীভূত হয় ভালো। যেহেতু ট্রান্সফার অফ পোলার সাবস্টেন্স, তার মানে ওয়াটার সলিবল বেশি হবে। তাহলে ওয়াটার সলিবল বেশি যদি হয়, তাহলে পোলার সাবস্টেন্স যত বেশি হবে তত বেশি ক্যাপিলারি পারমিয়াবিলিটিতে তত বেশি আটকে যাবে, রেস্ট্রিক্টেড হবে, মানে তত বেশি কম পেনিট্রেট করতে পারবে। আচ্ছা, সামটাইমস দ্য রেট অফ প্যাসেজ অফ ড্রাগ অ্যাক্রস ক্যাপিলারি ওয়াল ইজ ইনফ্লুয়েসড বাই এজেন্ট হিস্টামিন। কখনো কখনো আমরা ক্যাপিলারি যে পারমিয়াবিলিটি এটাকে আমরা কম বেশি করতে পারি। কিভাবে? আমরা যদি হিস্টামিন ইউজ করি তাহলে ক্যাপিলারি পারমিয়াবিলিটিটা বেড়ে যাবে। বেড়ে গেলে কী হবে? ড্রাগের ডেলিভারি যে রেট অফ ড্রাগ ডেলিভারি এটা বেড়ে যাবে। আরেকটা ড্রাগ আছে, সেটা হচ্ছে নরএপিনেফ্রিন। যদি নরএপিনেফ্রিন ইউজ করি, আমরা জানি নরএপিনেফ্রিন হচ্ছে একটা ভ্যাসোকনস্ট্রিক্টর। তাহলে এ হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন করবে, মানে আমাদের ব্লাড ভেসেলসগুলোকে কনস্ট্রিক্ট করবে, চিকন করে দেবে, যার ফলে কী হবে? ক্যাপিলারি ফ্লো যেটা সেটা কমে যাবে। ক্যাপিলারি ফ্লো কমে গেলে কী হবে? ড্রাগের ডেলিভারি যে রেট অফ ড্রাগ ডেলিভারি সেটা কমে যাবে। আচ্ছা, তাহলে ক্যাপিলারি পারমিয়াবিলিটি কি? ক্যাপিলারি পারমিয়াবিলিটি ইজ ডিটারমাইন্ড বাই ক্যাপিলারি স্ট্রাকচার অ্যান্ড বাই কেমিক্যাল নেচার অফ ড্রাগ। লিপিড সলিবল ড্রাগ যদি হয়, ক্যাপিলারি স্ট্রাকচার উপর নির্ভর করবে এবং ড্রাগের কেমিক্যাল নেচার উপর নির্ভর করবে। যদি লিপিড সলিবল ড্রাগ হয়, লিপিড সলিবল ড্রাগটা বেশি বেশি ক্যাপিলারি মেমব্রেনে পেনিট্রেট করতে পারবে, ঢুকতে পারবে, পাস করে যেতে পারবে লিপিড সলিবল ড্রাগ। কিন্তু যদি ওয়াটার সলিবল ড্রাগ হয়, মানে পোলার সাবস্টেন্স হয়, তাহলে সেটা আটকে যাবে, রেস্ট্রিক্টেড হয়ে যাবে, ঠিক মতন ট্রান্সফার হতে পারবে না ক্যাপিলারি মেমব্রেন দিয়ে। সামটাইমস দ্য রেট অফ প্যাসেজ অফ ড্রাগ অ্যাক্রস ক্যাপিলারি ওয়াল ইজ ইনফ্লুয়েন্সড বাই এজেন্ট। আমরা অনেক সময় ক্যাপিলারি ওয়ালের যে পারমিয়াবিলিটি সেটাকে কম বেশি করতে পারি। যদি ক্যাপিলারি ওয়ালের পারমিয়াবিলিটিকে আমাকে কমাতে হয়, তাহলে আমি নরএপিনেফ্রিন দেবো। নরএপিনেফ্রিন যেহেতু একটা ভ্যাসোকনস্ট্রিক্টর, ওর ক্যাপিলারি ফ্লোটাকে কমাই দেবে, ক্যাপিলারি ওয়ালটাকে, ব্লাড ভেসেলসের আকৃতিটাকে শর্ট করে দেবে, কনস্ট্রিক্ট করে দেবে, ছিদ্রটা ছোট করে দেবে, যার ফলে কী হবে? এখানে কম পরিমাণ ব্লাড যাবে। যেহেতু কম পরিমাণ ব্লাড যাবে, তাহলে ড্রাগের ডেলিভারি রেটও কম হয়ে যাবে। আর হিস্টামিন যদি বাড়ানোর প্রয়োজন পড়ে ক্যাপিলারি পারমিয়াবিলিটি, তাহলে আমরা হিস্টামিন ইউজ করবো। হিস্টামিন ইউজ করলে কী হবে? ক্যাপিলারি পারমিয়াবিলিটি বেড়ে যাবে, যার ফলে ড্রাগের ডেলিভারিটাও বেশি হবে। আমরা পড়েছিলাম স্পেসিফিক অর্গান বাইন্ডিং বা টিস্যু বাইন্ডিং কিছু ড্রাগ আছে, মানে কিছু ড্রাগ একটা স্পেসিফিক অর্গানে বা টিস্যুতে বেশি বাইন্ড করে, অন্যান্য আশপাশের কোষের তুলনায় ওই জায়গায় বেশি বাইন্ড করে। ড্রাগস মে অলসো অ্যাকুমুলেট ইন স্পেসিফিক অর্গানস অর টিস্যুস অ্যাট হায়ার কনসেন্ট্রেশন দেন দোজ ইন এক্সট্রাসেলুলার ফ্লুইড অর ব্লাড। Drugs may also accumulate in specific organs or tissues at higher concentration than those in the extracellular fluid or blood. আশপাশের সেলে বেশি কিছু জমা হয়, মানে ব্লাডের থেকে বা এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে কিছু স্পেসিফিক অর্গান আছে, কিছু স্পেসিফিক ড্রাগ বেশি জমা হয়। টিস্যু বাইন্ডিং অফ ড্রাগ ইউজুয়ালি অকার্স উইথ সেলুলার কনস্টিটিউয়েন্ট।
টিস্যু বাইন্ডিং ড্রাগস ইউজুয়ালি অকার্স উইথ সেলুলার কনস্টিটিউয়েন্ট, যেমন প্রোটিন, ফসফোলিপিড, নিউক্লিয়ার প্রোটিনস। টিস্যু বাইন্ডিং ড্রাগগুলা কিছু সেলুলার কম্পোনেন্টে বেশি দেখা যায়, যেমন প্রোটিনে, তারপর হচ্ছে ফসফোলিপিডে এবং নিউক্লিয়ার প্রোটিনে বেশি দেখা যায়। বাইন্ডিং ইজ ইউজুয়ালি রিভার্সিবল। তো বাইন্ডিং ড্রাগটা আমরা সাধারণত দেখি ইউজুয়ালি রিভার্সিবল যদি এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম নিয়ন্ত্রণ করে। যদি বাইন্ডিং ফর্মটা কমে যায় তাহলে যদি বাইন্ডিং ফর্মটা কমে যায় তখন অ্যাক্টিভ ফর্মটা প্লাজমা প্রোটিনের সাথে নতুন প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড হয়ে বাউন্ড ফর্মটা বাড়াবে। যদি বাউন্ড ফর্ম বেশি হয়ে যায় তাহলে বাউন্ড ফর্ম ভেঙে অ্যাক্টিভ ফর্মে চলে আসবে। এটা হচ্ছে রিভার্সিবল। আচ্ছা, এক্সাম্পল, কিছু কিছু ড্রাগ আছে আমরা জানি আমাদের বডির নির্দিষ্ট জায়গাতে বাইন্ড করে, যেমন ক্লোরোকুইন যে ড্রাগটা সেটা আমরা অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ হিসেবে ইউজ করি, এবং ক্লরপ্রোমাজিন যে ড্রাগটা সেটা আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগ হিসেবে ইউজ করি। এই দুইটা ড্রাগই চোখে বাইন্ড করে, আয়ে বাইন্ড করে। এরপরে হচ্ছে থায়োপেন্টাল সোডিয়াম আমরা সাধারণত জেনারেল অ্যানেস্থেসিয়াতে ইন্ডাকশনের জন্য ইউজ করি। জেনারেল অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে ইন্ডাকশনের জন্য ইউজ করি থায়োপেন্টাল সোডিয়াম। এটা খুব দ্রুতই জেনারেল অ্যানেস্থেসিয়া মানে ব্লাড থেকে বের হয়ে এসে আমাদের ফ্যাটে এসে জমা হয়, হ্যাঁ, এবং মোটামুটি 2 থেকে 3 ঘন্টা পরে এটা ফ্যাটে এসে জমা হয়। তাহলে ফ্যাটে যেহেতু বাইন্ড করছে এই জন্য এখানে এটার কনসেন্ট্রেশনটা বেশি হবে, এর ডিস্ট্রিবিউশনটা বেশি হবে ফ্যাটে। এরকম ক্লোরোকুইন এবং ক্লরপ্রোমাজিন এটার ডিস্ট্রিবিউশন আয়ে বেশি হবে। এরকম আরেকটা আরেকটা ড্রাগ, সেটা হচ্ছে টেট্রাসাইক্লিন, এরপরে সিসপ্ল্যাটিন, টেট্রাসাইক্লিন, লেড। এই ড্রাগগুলো যদি ইউজ করা হয় সেগুলো এসে বোনসে জমা হবে, বোনসে এগুলো ডিপোজিশন হবে বেশি, তাহলে বোনসে এগুলো ডিস্ট্রিবিউশনটা বেশি। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? সাচ টিস্যু বাইন্ডিং ক্যান প্রডিউস লোকাল টক্সিটি। তাহলে এক্ষেত্রে টিস্যু বাইন্ডিং ড্রাগগুলো কী করতে পারে, একটু নির্দিষ্ট জায়গাতে জমা হচ্ছে, তো সেখানে কনসেন্ট্রেশনটা বেড়ে যাচ্ছে, সেখানে ডিস্ট্রিবিউশনটা বেড়ে যাচ্ছে, তাহলে এখানে লোকাল টক্সিটি তৈরি হতে পারে। যেমন অ্যাকুমুলেশন অফ অ্যামাইনোগ্লাইকোসাইডস ইন কিডনি। যদি কিডনিতে অ্যামাইনোগ্লাইকোসাইডস অনেক বেশি বেড়ে যায় তাহলে সেখানে নেফ্রোটক্সিটি তৈরি হবে। যদি অ্যামাইনোগ্লাইকোসাইড যদি কানে বেশি বেড়ে যায় বা ভেস্টিবুলার সিস্টেম মানে ভেস্টিবুলো-ককলিয়ার নার্ভ বা ওই যে ভেস্টিবুলো-ককলিয়ার যে সিস্টেমটা, সেই ভেস্টিবুলার সিস্টেমে যদি বেশি বেড়ে যায় তাহলে সেটা হবে ওটোটক্সিটি। তখন টক্সিটিটার নাম হবে ওটোটক্সিটি। তাহলে নেফ্রনে বা কিডনিতে যদি বেড়ে যায় অ্যামাইনোগ্লাইকোসাইড, যেটাকে আমরা বলবো নেফ্রোটক্সিটি। যদি এয়ারে বেড়ে যায়, ভেস্টিবুলার সিস্টেমে অ্যামাইনোগ্লাইকোসাইড বেড়ে যায়, সেটাকে আমরা বলবো ওটোটক্সিটি। রেট অফ ব্লাড ফ্লো টু ভেরিয়াস অর্গানে ব্লাড ফ্লোটার উপর নির্ভর করবে ডিস্ট্রিবিউশন। তো যে অর্গানে ব্লাড ফ্লো যত বেশি সেই অর্গানের ডিস্ট্রিবিউশন তত বেশি। কিছু কিছু অর্গানে আছে সবচেয়ে র্যাপিড ব্লাড ফ্লো হয়, খুব দ্রুত ব্লাড ফ্লো হয়, যেমন আমরা দেখতে পাই হার্ট, ব্রেইন, লাংস, এগুলোতে হচ্ছে হাই ব্লাড ফ্লো হয়, তো এখানে ডিস্ট্রিবিউশনে বেশি হবে। কিছু কিছু জায়গায় ব্লাড ফ্লোটা মডারেট হয়, যেমন মাসলের ব্লাড ফ্লো মডারেট হয়, তাহলে এখানে ডিস্ট্রিবিউশনও মডারেট হবে। কিছু কিছু জায়গায় ব্লাড ফ্লো অনেক কম, লো ব্লাড ফ্লো, যেমন ফ্যাট, টেন্ডন, কার্টিলেজ, এগুলোতে ব্লাড ফ্লো অনেক কম। যেহেতু ব্লাড ফ্লো কম, তাহলে এখানে হচ্ছে ড্রাগের ডিস্ট্রিবিউশনও কম হবে। ব্লাড ব্রেন ব্যারিয়ারটা কি? আমাদের বডিতে কিছু সৃষ্টিকর্তা আমাদের বডিতে কিছু ফিল্টার দিয়ে দিয়েছেন, যার ফলে ওই জায়গাতে ব্লাডটা ফিল্টার হয়ে ঢোকে, যেমন ব্লাড টেস্টিস ব্যারিয়ার, ব্লাড ব্রেইন ব্যারিয়ার, ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার। ব্রেনটা হচ্ছে একটু সেন্সিটিভ, টেস্টিস একটু সেন্সিটিভ, তারপরে প্রেগনেন্সির সময় বাচ্চাটা সেন্সিটিভ, ফিটাসটা সেন্সিটিভ। এই জন্য এগুলোকে দূষিত জিনিস থেকে রক্ষা করার জন্য এখানে আল্লাহ বা সৃষ্টিকর্তা আমাদের এখানে ব্যারিয়ার দিয়ে দিয়েছেন। তো ব্যারিয়ারটা এটা হচ্ছে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার ওয়েন ব্লাড অ্যান্ড ব্রেন টিস্যুর মধ্যে আল্লাহ যে ব্যারিয়ারটা দিয়েছেন সেটার নাম হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার। তো এখানে কী থাকবে? এখানে হচ্ছে টাইট জাংশন থাকবে। কোথায় টাইট জাংশন থাকবে? এন্ডোথেলিয়াম অফ দ্য ভেসেলস, ব্লাড ভেসেলসের এন্ডোথেলিয়ামের মধ্যে টাইট জাংশন থাকবে। তারপরে বেসমেন্ট মেমব্রেন থাকবে, এখানে বেসমেন্ট মেমব্রেন থাকবে, ধরে রাখার জন্য এন্ডোথেলিয়ামকে ধরে রাখবে বেসমেন্ট মেমব্রেন। তারপরে পায়ামেটার এখানে পাবো। তারপরে এখানে অ্যাস্ট্রোসাইটের ফুড প্রসেস পাবো এবং করয়েড প্লেক্সাস পাবো। আমরা জানি ব্রেনের কিছু সাপোর্টিভ সেল থাকে, যেমন অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, নিউরোগ্লিয়া, অ্যাপেন্ডাইমা। তো এর মধ্যে অ্যাস্ট্রোসাইট যে সেলটা, সেই অ্যাস্ট্রোসাইটের ফুড প্রসেস আমরা পাবো এবং করয়েড প্লেক্সাস পাবো। তাহলে কী পাচ্ছি ব্লাড ব্রেন ব্যারিয়ারটা তৈরি হবে টাইট জাংশনে বিটুইন এন্ডোথেলিয়াম অফ দ্য ভেসেলস, বেসমেন্ট মেমব্রেন থাকবে, পায়ামেটার থাকবে,
ফুড প্রসেস অফ অ্যাস্ট্রোসাইট থাকবে আর কয়ের প্লেক্সাস থাকবে। তো ড্রাগস উইথ হাই লিপিড ওয়াটার পার্টিশন কোএফিশিয়েন্ট, যেসব ড্রাগে লিপিড ওয়াটার পার্টিশন কোএফিশিয়েন্টটা বেশি হবে সেসব ড্রাগটা আমরা বললাম যে ব্লাড ব্রেন ব্যারিয়ার সে ড্রাগটা হচ্ছে মেমব্রেনকে তত দ্রুত ক্রস করতে পারবে, সেটার ডিস্ট্রিবিউশন তত বেশি হবে, তাই বললাম না? তাহলে লিপিড ওয়াটার পার্টিশন কোএফিশিয়েন্ট মানে আমরা পড়েছিলাম আগের অধ্যায়ে, লিপিড ওয়াটার পার্টিশন কোএফিশিয়েন্ট মানে হচ্ছে লিপিডে কনসেন্ট্রেশন ইন লিপিড ডিভাইড বাই কনসেন্ট্রেশন ইন ওয়াটার। লিপিডের কনসেন্ট্রেশনটা বেশি হয় অথবা ওয়াটার কনসেন্ট্রেশন কম হয়, তাহলে লিপিড ওয়াটার পার্টিশন কোএফিশিয়েন্ট বেশি হবে। তার মানে আমরা বুঝবো এটা লিপিড ওয়াটার পার্টিশন কোএফিশিয়েন্ট যত বেশি হবে তত ড্রাগটা নন পোলার, তাই না? তো যত বেশি নন পোলার হবে তত ড্রাগটা অ্যাবজর্পশন বেশি হবে, ড্রাগস অফ ডিস্ট্রিবিউশনও বেশি হবে। তাহলে যে ড্রাগের লিপিড ওয়াটার পার্টিশন কোএফিশিয়েন্ট বেশি সে ড্রাগটা তত বেশি ব্লাড ব্রেন ব্যারিয়ারে পেনিট্রেট করতে পারবে। কিছু ড্রাগ আছে মডারেটলি লিপিড সলিবল, মানে লিপিড ওয়াটার পার্টিশন কোএফিশিয়েন্ট মোটামুটি বেশি, মডারেট, কিন্তু ড্রাগটা সামান্য পরিমাণ আয়নিত হয়, পার্শিয়ালি আয়োনাইজড হয়, তাহলে সেই ড্রাগটা ব্লাড ব্রেন ব্যারিয়ারে ক্রস করবে কিন্তু স্লোলি ক্রস করবে। আর কিছু ড্রাগ আছে লিপিডে সলিবল না, লিপিডে একদম ইনসলিবল এবং হাইলি আয়োনাইজড, যেগুলো হাইলি আয়োনাইজড বা লিপিডে ইনসলিবল সেই ড্রাগগুলো কখনোই ব্লাড ব্রেন ব্যারিয়ারে প্রবেশ করতে পারবে না, ফেল করবে। কিন্তু একটা ক্ষেত্রে আবার ব্লাড ব্রেন ব্যারিয়ারে এগুলো প্রবেশ করতে পারবে, হাইলি আয়োনাইজড ড্রাগও প্রবেশ করতে পারবে, লিপিড ইনসলিবল ড্রাগও প্রবেশ করতে পারবে। কখন? যখন ইনফেকশন হবে, ইনফ্ল্যামেশন হলে কী হবে? তখন এই টাইট জাংশনগুলো ফুলে যেয়ে পাশে সরে যাবে, একটা ছিদ্র তৈরি হয়ে যাবে। তো ছিদ্র হয়ে গেলে ইনফ্ল্যামেশন মে ইনক্রিজ পারমেবিলিটি অফ ব্লাড ব্রেন ব্যারিয়ার, তখন পারমেবিলিটিটা বেড়ে যায়। তখন কী হয়? তখন আয়োনাইজড ড্রাগ হোক, নন আয়োনাইজড ড্রাগ হোক, লিপিড সলিবল হোক, লিপিড ইনসলিবল হোক, যাই হোক, তখন ড্রাগটা পেনিট্রেট করে ঢুকে যেতে পারবে। যেমন মেনিনজাইটিস হলে আমরা পেনিসিলিন ড্রাগটা ইউজ করি, পেনিসিলিনটা কিন্তু মেনিনজাইটিসের ক্ষেত্রে ঢুকে যেতে পারে। প্লাসেন্টাল ব্যারিয়ার, এরপর আল্লাহ তাআলা আমাদের একটা প্রেগনেন্ট মহিলার বাচ্চাকে প্লাসেন্টা থেকে আলাদা করার জন্য আল্লাহ ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার দিয়ে দিয়েছেন, কারণ বাচ্চার বডিতে সব কিছু যদি ব্লাডের মাধ্যমে সব কিছু যায় তাহলে বাচ্চার বডির ক্ষতি হতে পারে, এই জন্য আল্লাহ তাআলা ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার দিয়েছেন। তাহলে প্লাসেন্টাল ব্যারিয়ারটা কি? লিপিড সলিবল, এটা একটা ড্রাগ যেটা ইজিলি প্লাসেন্টাকে ক্রস করে যেতে পারবে। যদি লিপিড সলিবল ড্রাগ হয় তাহলে প্লাসেন্টা ক্রস করতে পারবে। যে কোনো মেমব্রেন যদি লিপিড সলিবল হয় তত দ্রুত পেনিট্রেট করে বা চলে যেতে পারবে, পাস করে যেতে পারবে, কিন্তু ওয়াটার সলিবল হলে সেটা একটু চিন্তার বিষয়। তো লিপিড সলিবল যে কোনো ড্রাগ ইজিলি প্লাসেন্টা ক্রস করে চলে যেতে পারবে, কিন্তু ওয়াটার সলিবল ড্রাগ যদি হতে হয়, প্লাসেন্টা ক্রস করতে হয়, তাহলে সেই ওয়াটার সলিবল ড্রাগটা অবশ্যই মলিকুলার ওয়েট অনেক কম হতে হবে, 50 ডাল্টন হতে হবে, তাহলে সেটা প্লাসেন্টাকে ক্রস করতে পারবে। আচ্ছা, এরপরে ড্রাগস দ্যাট ক্রস প্লাসেন্টা, কিছু ড্রাগ আছে এটা প্লাসেন্টা ক্রস করতে পারে। সেই ড্রাগগুলো যদি প্লাসেন্টা ক্রস করে ফিটাল সার্কুলেশনে চলে যায় তাহলে কি হবে? তখন ফিটাল সার্কুলেশনে জমা হবে, যার ফলে ফিটাল সার্কুলেশনে বাচ্চার ক্ষতি হতে পারে। এখন বাচ্চার ক্ষতি হলে কী হতে পারে? দুই রকম জিনিস হতে পারে। একটা হচ্ছে বাচ্চা অ্যাবনর্মাল হতে পারে, ডেভেলপমেন্টাল ঠিক মতন হলো না, স্ট্রাকচার বডির ঠিক মতন হলো না, অ্যানাটমিক্যাল গঠন ঠিক মতো হলো না, তখন সেটাকে আমরা বলবো টেরাটোজেনেসিস। আরেকটা জিনিস হতে পারে বাচ্চা অ্যাবর্শন হয়ে বাইরে বেরিয়ে চলে আসতে পারে। তাহলে ড্রাগস দ্যাট ক্রস প্লাসেন্টা, কিছু ড্রাগ আছে প্লাসেন্টা ক্রস করে চলে যায়, ফিটাল সার্কুলেশনে চলে যেতে পারে, তখন কি হবে? তখন অ্যাবর্শন হতে পারে অথবা টেরাটোজেনেসিস ডেভেলপ করবে। টেরাটোজেনেসিস হচ্ছে ফিটাল অ্যাবনর্মালিটি ডিউ টু ড্রাগ। এখন কোন সময় তাহলে একজন মহিলা যে প্রেগনেন্সিতে আছে কোন সময় ড্রাগ নিতে খুব সাবধান হবে? ফার্স্ট ট্রাইমেস্টারে খুব সাবধানে ড্রাগ নিতে হবে। তখন দেখতে হবে কোন ড্রাগটা সেফ, যেটা সেফ সেটা ইউজ করতে পারবে, যেটা সেফ না সেটা কখনোই ইউজ করা যাবে না, ভুল করে ইউজ করা যাবে না। কেন? কারণ ফার্স্ট ট্রাইমেস্টার হচ্ছে একটা সবচেয়ে ডেঞ্জারাস সময়। কারণ কি? এখানে হচ্ছে বাচ্চার অর্গানোজেনেসিস হয়, বাচ্চার অর্গানগুলো ডেভেলপ করে, অকার ডিউরিং দিস পিরিয়ড, এই পিরিয়ডে অর্গানোজেনেসিস হয়, এই জন্য এটা সবচেয়ে ডেঞ্জারাস পিরিয়ড। এরপর হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টারে মোটামুটি একটা সেফ পিরিয়ড, এখানে যে কোনো ধরনের ড্রাগ মোটামুটি ইউজ করতে পারে, মোর সেফার। আর থার্ড ট্রাইমেস্টারটা কি? থার্ড ট্রাইমেস্টারটা বিপজ্জনক। কেন? কারণ এখানে বাচ্চাটা ম্যাচুরিটিতে আসে। তো যদি ড্রাগ ইউজ করা হয় যেটা টেরাটোজেনেসিস তৈরি করতে পারে, বাচ্চার সমস্যা তৈরি করতে পারে, সেই টেরাটোজেনেসিসের কারণে এখানে থার্ড ট্রাইমেস্টারে কী হতে পারে? বাচ্চাটা আগেই হচ্ছে প্রি ম্যাচিউর হয়ে যেতে পারে বা পোস্ট ম্যাচুরিটি অনেক পরে আসতে পারে, ম্যাচুরিটি অনেক আগে চলে আসতে পারে স্বাভাবিক সময়ে, সেটা হচ্ছে আমরা বলবো প্রি ম্যাচুরিটি, এটাও খারাপ। আবার ম্যাচুরিটি অনেক পরেও আসতে পারে, পোস্ট ম্যাচুর হতে পারে, এটাও খারাপ। তো টেরাটোজেনেসিস জিনিসটা কি? টেরাটোজেনেসিস হচ্ছে অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি, এটা বাচ্চার অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি অফ ফিটাস ডিউ টু অ্যাডমিনিস্ট্রেশন অফ সার্টেন ড্রাগস ইন আর্লি প্রেগনেন্সি। তো
তো ফার্স্ট ট্রাইমেস্টার বা আর্লি প্রেগনেন্সিতে যদি কিছু কিছু ড্রাগ আছে যেগুলো ইউজ করলে ক্ষতি হয়, সেই ড্রাগগুলো যদি আমি অ্যাডমিনিস্ট্রেশন করি তাহলে ফিটাসের যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচারাল চেঞ্জ হয়, অ্যানাটমিক্যাল বা স্ট্রাকচারাল যে অ্যাবনর্মালিটিগুলো দেখা যায় সেটাকে আমরা বলবো টেরাটোজেনেসিস। তো টেরাটোজেনাস কিছু ড্রাগ আছে, সেগুলো হচ্ছে পটেনশিয়াল টেরাটোজেনাস ড্রাগ, যেমন অ্যান্টি ক্যান্সার ড্রাগ, তারপরে ওয়ারফারিন, অ্যালকোহল, মেথোট্রেক্সেট ড্রাগটা আমাদের ড্রাগের আমাদের ডিজিজগুলোকে মডিফাই করে অনেক সময়। মেথোট্রেক্সেট হচ্ছে ডিজিজ মডিফাইং ড্রাগ। তাহলে টেরাটোজেনাস সাবস্টেন্স বা টেরাটোজেনাস ড্রাগ যেগুলো প্রেগনেন্সি টেরাটোজেনেসিস করতে পারে, ফিটাসে টেরাটোজেনেসিস করতে পারে, যেমন অ্যান্টি ক্যান্সার ড্রাগ, ওয়ারফেরিন, অ্যালকোহল, মেথোট্রেক্সেট যেটা হচ্ছে ডিজিজ মডিফাইং ড্রাগ, লিথিয়াম, ফেনাইটয়েনটা হচ্ছে অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ, তারপর সোডিয়াম ভ্যালপ্রোয়েট এবং এসি ইনহিবিটর বা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ। তো অ্যান্টি ক্যান্সার ড্রাগ সাধারণত ওইভাবে ইউজ হয় না, কারণ এবং এটা কিন্তু টেরাটোজেনাস খুব ভালোভাবে করতে পারে। এজন্য একটা মেয়ে দেখা যাচ্ছে প্রেগনেন্সিতে আছে, সে প্রেগনেন্সিতে থাকা অবস্থায়, ক্যান্সার থাকা অবস্থায় সে প্রেগনেন্সিতে যাবে কেন? যাওয়ার সম্ভাবনা খুব কম। এবং ক্যান্সারে থাকা অবস্থায় সে অ্যান্টি ক্যান্সার ড্রাগ নেবে কেন? এটা খুবই অস্বাভাবিক একটা ঘটনা। এই জন্য অ্যান্টি ক্যান্সার ড্রাগটা সবচেয়ে বেশি টেরাটোজেনেসিস করে, কিন্তু এটা সাধারণত বেশি অত দেখা যায় না। অ্যান্টি ক্যান্সার ড্রাগ টেরাটোজেনেসিস করে, এটা সাধারণত অত দেখা যায় না, কিন্তু অ্যান্টি ক্যান্সার ড্রাগ নিলে কিন্তু টেরাটোজেনেসিস হবেই হবে, মানে খুব বেশি সম্ভাবনা আছে, কিন্তু এটা সাধারণত ওইভাবে দেখা যায় না। ওয়ারফেরিন সাধারণত এটা ইউজ হতে পারে, এটা বডির কোনো জায়গাতে রক্ত জমাট হয়ে যাচ্ছে তখন হতে পারে বা সম্ভাবনা আছে, তখন ওয়ারফেরিন ড্রাগটা ইউজ করা হয়, যার ফলে এটা বাচ্চার বডিতে টেরাটোজেনেসিস ডেভেলপ করতে পারে। অ্যালকোহল, একটা মা প্রেগনেন্সিতে অবস্থায় আছে, সে কেন অ্যালকোহল নেবে? এটা খারাপ একটা অভ্যাস, বা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে, তাই না? কারণ এখানে টেরাটোজেনেসিস ডেভেলপ হবে, অ্যানাটমিক্যাল স্ট্রাকচারই চেঞ্জ হবে, হাত পা কোনো একটা অংশ নাই থাকতে পারে বা অ্যাবনর্মালিটি তৈরি হবে। আচ্ছা, মেথোট্রেক্সেট ইউজ করা হয়। মেথোট্রেক্সেটের একটা ডিজিজ মডিফাইং ড্রাগ। লিথিয়াম অনেক সময় আসতে পারে মায়ের বডিতে, সেটাও একটা বাচ্চার টেরাটোজেনেসিসের একটা কারণ হতে পারে। তারপরে এই যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে, প্রেগনেন্সিতে একটা মায়ের অনেক সময় খিঁচুনি হয়, কনভালশন হয়, তখন আমরা সাধারণত দুইটা ড্রাগ ইউজ করি, একটা হচ্ছে ফেনাইটয়েন, একটা হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রোয়েট। তো সোডিয়াম ভ্যালপ্রোয়েট এবং ফেনাইটয়েন দুটো অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ। এই দুটো ড্রাগ অবশ্যই ফার্স্ট ট্রাইমেস্টার, লাস্ট ট্রাইমেস্টারে ইউজ করা যাবে না। ফার্স্ট ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার ইউজ করা যাবে না, এটা অবশ্যই সেকেন্ড ট্রাইমেস্টার ইউজ করতে হবে। অথবা যদি আমরা ইউজ করি, বাচ্চার কিন্তু অনেক অ্যাবর্শন হয়ে যেতে পারে, বা বাচ্চা অ্যাবর্শন হয়ে বেরো চলে আসতে পারে, অথবা বাচ্চা বিকলাঙ্গ হতে পারে। খুব সাবধানে ইউজ করতে হবে। আরেকটা হচ্ছে একটা প্রেগনেন্ট মহিলার যদি তার যদি হাইপারটেনশন থাকে, হাইপারটেনশনের সময় যদি আমরা এসি ইউজ করি, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, যদি আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগটা কি এসি ইনহিবিটর, এই এসি ইনহিবিটর যদি আমরা ইউজ করি তাহলে বাচ্চার বডিতে টেরাটোজেনেসিস ডেভেলপ করতে পারে। এটা একটা মারাত্মক অবস্থা। রিডিস্ট্রিবিউশন অফ ড্রাগের রিডিস্ট্রিবিউশন, এটা একটা প্রসেস, এটা ড্রাগের অ্যাকশনকে আমরা বন্ধ করে দেওয়ার জন্য এটা একটা প্রসেস। রিডিস্ট্রিবিউশন জিনিসটা কি? রিডিস্ট্রিবিউশন ইজ অ্যানাদার ওয়ে অফ টার্মিনেটিং দ্য অ্যাকশন অফ ড্রাগের অ্যাকশনকে আমি শেষ করে দিতে যাচ্ছি, টার্মিনেটিং করে যাচ্ছি, সেটার একটা প্রসেস হচ্ছে, একটা ওয়ে হচ্ছে রিডিস্ট্রিবিউশন। হাইলি লিপিড সলিবল ড্রাগ যেগুলো হচ্ছে লিপিডের সলিবল বেশি হবে, লিপিডের সলিবিলিটি অনেক বেশি। তো আমরা জানি লিপিড সলিবল ড্রাগগুলো কী হয়, সহজে যেই বায়োলজিক্যাল মেমব্রেনগুলো ক্রস করে চলে যেতে পারে, বেশি অ্যাবজর্পশন হয়। তাহলে হাইলি লিপিড সলিবল ড্রাগ ক্যান ইনিশিয়ালি ডিস্ট্রিবিউটেড টু অর্গান উইথ হাই ব্লাড ফ্লো। তাহলে এগুলো হচ্ছে হাই ব্লাড ফ্লোতে, যেগুলো অর্গানে সবচেয়ে বেশি, মানে হাই ব্লাড ফ্লো হয়, সেগুলো অর্গানে সবচেয়ে বেশি ডিস্ট্রিবিউটেড হবে ইনিশিয়ালি, যেমন ব্রেইন, হার্ট, কিডনি। এরপরে দিস ড্রাগস আর ডিস্ট্রিবিউটেড টু লেস ভাস্কুলার এরিয়াস লাইক ফ্যাট অ্যান্ড প্লাজমা কনসেন্ট্রেশন অফ দিস ড্রাগস ফল। তো এসব লো ভাস্কুলার এসব এরিয়াতে, যেহেতু আগে ইনিশিয়ালি হাই ভাস্কুলার এরিয়াতে বা হাই ব্লাড ফ্লো যেসব অর্গান হয় সেগুলোতে বেশি অ্যাবজর্পশন হয়েছে, এই জন্য এরপরে লো যেসব ভাস্কুলার অর্গান আছে সেগুলোতে ব্লাডের ড্রাগটা ফল করবে, ড্রাগের কনসেন্ট্রেশনটা ফল করবে। ল্যাটার দিস ড্রাগস আর ডিস্ট্রিবিউটেড টু লেস ভাস্কুলার এরিয়াস লাইক ফ্যাট অ্যান্ড প্লাজমা কনসেন্ট্রেশন অফ দিস ড্রাগস ফল। আচ্ছা, এক্সাম্পল যেমন হচ্ছে থায়োপেন্টাল সোডিয়াম দিয়ে আমরা এক্সাম্পল দিতে পারি, যেমন থায়োপেন্টাল সোডিয়ামটা একটা হাইলি লিপিড সলিবল ড্রাগ। যেহেতু হাইলি লিপিড সলিবল ড্রাগ, তাহলে এটা জেনারেল অ্যানেস্থেসিয়া হিসেবে আমরা ইউজ করি।
তো হাইলি লিপিড সলুবল ড্রাগ, তার মানে ড্রাগটা ইনজেক্ট করার সাথে সাথে উইথিন ফিউ মিনিটস এটা কোথায় চলে আসবে, এটা ব্রেন থেকে বাইরে চলে আসবে। অ্যানাস্থেশিয়ার কাজ হয়ে গেছে, এটা কয়েক মিনিটের মধ্যে বাইরে চলে আসবে। সো থায়োপেনল সোডিয়াম ইজ এ আল্ট্রা শর্ট অ্যাক্টিং ড্রাগ, যেহেতু কয়েক মিনিটের মধ্যেই বাইরে চলে আসছে এই জন্য এটা আল্ট্রা শর্ট অ্যাক্টিং, খুব অল্প সময় ধরে ক্রিয়া করে। অ্যান্ড রিডিস্ট্রিবিউটেড টু ফ্যাট, এবং এটা ওই যে ব্লাড থেকে মানে ব্রেন থেকে বের হয়ে চলে আসে, এটা ফ্যাটে জমা হচ্ছে। আমরা জানি থায়োপেনল সোডিয়াম ফ্যাটে বাইন্ড করে, স্পেসিফিক অর্গান বাইন্ডিং ড্রাগ, ফ্যাটে বাইন্ড করে এবং মাসলে বাইন্ড করে। অ্যাবাউট 3 hours after admission is found in the fat. About 3 hours after admission it is found in the fat. এটা 3 ঘন্টা পরে, সাধারণত কয়েক মিনিটের পরে এটা ব্রেন থেকে বের হয়ে চলে আসতে থাকে এবং ফ্যাটে জমা হতে থাকে। মোটামুটি 3 ঘন্টা পরে এটা নেওয়ার 3 ঘন্টা পরে আমরা দেখতে পাই এটা ফ্যাটে জমা হয়েছে। এখন ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, ভলিউম ডিস্ট্রিবিউশন জিনিসটা কি? ভলিউম ডিস্ট্রিবিউশনকে আমি যদি ইকুয়েশনের মাধ্যমে দেখাই, তাহলে অ্যামাউন্ট অফ ড্রাগ ইন দ্য বডি, পুরো বডিতে ড্রাগের অ্যামাউন্ট কত, ডিভাইড বাই কনসেন্ট্রেশন অফ ড্রাগ ইন ব্লাড আর প্লাজমা, প্লাজমাতে কনসেন্ট্রেশন কতটুকু, সেটাতে আমি ভাগ করলে সেটা আমরা পাবো ভলিউম ডিস্ট্রিবিউশন। তাহলে ডেফিনেশনটা কি ভলিউম ডিস্ট্রিবিউশনের ডেফিনেশন? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ভলিউম অফ প্লাজমা, এটা একটা প্লাজমার ভলিউম, দ্যাট উড কন্টেইন দ্য টোটাল বডি কন্টেন্ট অফ ড্রাগ অ্যাট এ কনসেন্ট্রেশন ইকুয়াল টু দ্যাট ইন প্লাজমা। তাহলে এটা একটা প্লাজমার ভলিউম, যেই ভলিউমটা পুরো বডিতে আছে, পুরা বডিতে প্লাজমার যে ভলিউমটা, সেই ভলিউমটা কী করছে, ড্রাগকে কন্টেন্ট করছে। এবং সেই ড্রাগের কনসেন্ট্রেশনটা কার সমান? সেই ড্রাগের কনসেন্ট্রেশনটা হচ্ছে প্লাজমাতে যে ড্রাগের কনসেন্ট্রেশন আছে তার সমান। তাহলে ইট ইজ ডেফিনেশনটা কী দাঁড়ালো? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ভলিউম অফ প্লাজমা, তার মানে ভলিউম ডিস্ট্রিবিউশন হচ্ছে ভলিউম অফ প্লাজমা that would contain the total body content of drug at a concentration equal to that in plasma. Definition আরেকবার বলি তাহলে, it is defined as the volume of plasma that would contain the total body content of drug at a concentration equal to that in plasma. তার মানে ভলিউম ডিস্ট্রিবিউশন ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট অফ ড্রাগ ইন দ্য বডি ডিভাইড বাই কনসেন্ট্রেশন অফ ড্রাগ ইন ব্লাড অর প্লাজমা, কনসেন্ট্রেশন অফ ড্রাগ ইন ব্লাড অর প্লাজমা। তাহলে ইসিএফ, আচ্ছা এখানে একটা জিনিস আমরা পাবো, সেটা হচ্ছে লোডিং ডোজ। লোডিং ডোজ হচ্ছে ভলিউম ডিস্ট্রিবিউশনের টার্গেট কনসেন্ট্রেশন, এটা আমরা সামনে পাবো। আচ্ছা, তাহলে একটা ড্রাগের যদি আমরা ভলিউম ডিস্ট্রিবিউশন যদি বাড়াই, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন যদি আমরা বাড়াই, একটা ড্রাগের যদি ভলিউম অফ ডিস্ট্রিবিউশন যদি বাড়াই, তাহলে কী হবে, সে ড্রাগটা তত বেশি ডিফিউজ হতে পারবে, তত বেশি ডিফিউজিবিলিটি ওই ড্রাগের বাড়বে। এটা ড্রাগে যদি আমরা ভলিউম ডিস্ট্রিবিউশনটাকে বাড়াই, তাহলে ড্রাগের ডিফিউজিবিলিটি বাড়বে। ইম্পর্টেন্স ফর ডিটারমিনেশন দ্য লোডিং ডোজ ইন প্লাজমা। তো এর ইম্পর্টেন্স কি? এটা হচ্ছে আমরা এটা থেকে আমরা প্লাজমা থেকে লোডিং ডোজটা আমরা বের করে নিতে পারবো। ভলিউম ডিস্ট্রিবিউশন থেকে আমরা লোডিং ডোজ বের করে নিতে পারবো। লোডিং ডোজ ইকুয়াল টু আমরা জানি ভলিউম ডিস্ট্রিবিউশন ইজ ইনটু টার্গেট কনসেন্ট্রেশন, সেটা হচ্ছে লোডিং ডোজ। আচ্ছা, অ্যাপারেন্ট ভলিউম অফ ডিস্ট্রিবিউশনটা কি? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য হাইপোথেটিক্যাল ভলিউম অফ বডি ফ্লুইড ইনটু হুইচ এ ড্রাগ ইজ ডিজলভ অর ডিস্ট্রিবিউটেড। এটা একটা হচ্ছে হাইপোথেটিক্যাল ভলিউম, আমরা ধরে নেব যে একটা ভলিউম, সেই ভলিউমের মধ্যে বডি ফ্লুইডের একটা ভলিউম, যেটার মধ্যে একটা ড্রাগ পুরোপুরি ডিজলভ হয়ে গেছে বা ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, সেটা হচ্ছে অ্যাপারেন্ট ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। থিওরিটিক্যাল ভ্যালু into which the drug gets immediately and uniformly distributed. এখানে ড্রাগটা ইমিডিয়েটলি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে এবং ইউনিফর্মলি সব জায়গায় সমানভাবে ডিস্ট্রিবিউটেড হবে। আচ্ছা, লোডিং ডোজটা কি? লোডিং ডোজটা হচ্ছে আমরা ইনিশিয়ালি কোনো একটা স্টেডি স্টেট পাওয়ার জন্য যে ইনিশিয়াল ডোজটা দেওয়া হয়, সেটা হচ্ছে লোডিং ডোজ। এখন স্টেডি স্টেট জিনিসটা কি? স্টেডি স্টেট হচ্ছে একটা ড্রাগ রিপিটেডলি দিচ্ছি, আমি দিতে যাচ্ছি রিপিটেডলি, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমি একটা ড্রাগ বারবার দিচ্ছি, দেওয়ার ফলে কী হলো, একটা সময় যেতে যেতে দেখা যাবে ড্রাগটা অ্যাবজর্পশন হবে, ডিস্ট্রিবিউশন হবে, একটা সময় দেখা যাচ্ছে যতটুকু ড্রাগ অ্যাবজর্পশন হবে ঠিক ততটুকু ড্রাগ বডি থেকে বের হয়ে যাবে, এলিমিনেশন হয়ে যাবে। তাহলে যে অ্যাবজর্পশন এবং বা ডিস্ট্রিবিউশন ইজ ইকুয়াল টু এলিমিনেশন যখন হবে, ড্রাগের অ্যামাউন্টটা যত পরিমাণে অ্যাবজর্ব হচ্ছে বা যত পরিমাণে ডিস্ট্রিবিউট হচ্ছে অত পরিমাণে ড্রাগটা বের হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে স্টেডি স্টেট। তাহলে স্টেডি স্টেট পাওয়ার জন্য যে ইনিশিয়াল লার্জ ডোজটা দেওয়া হয়, সেটাই হচ্ছে লোডিং ডোজ। তাহলে এখানে ডেফিনেশনটা আমরা দেখি, লোডিং ডোজ ইজ এ লার্জ ইনিশিয়াল ডোজ ফর এ থেরাপি টু অ্যাচিভ এ র্যাপিড স্টেডি স্টেট সাচ অ্যাজ ইফেক্টেড ডিজায়ার্ড প্লাজমা কনসেন্ট্রেশন।
Loading dose is equal to volume distribution into target concentration. Loading dose is given usually in those drugs have long হাফ লাইফ, যাদের লং হাফ লাইফ থাকে সাধারণত তাদের ক্ষেত্রেই লোডিং ডোজটা দেওয়া হয়, সেসব ড্রাগের ক্ষেত্রে লোডিং ডোজ দেওয়া হয়। অ্যান্ড লার্জ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, এবং যাদের ভলিউম ডিস্ট্রিবিউশনটা অনেক বেশি থাকে। এক্সাম্পল ডেক্সামেথাসন আমরা ইউজ করি কোথায়? আমরা ইউজ করি সেরেব্রাল ইডেমাতে, এবং অ্যাসপিরিন আমরা ইউজ করি মায়োকার্ডিয়াল ইনফাকশানে। তাহলে অ্যাসপিরিন আমরা ইউজ করবো মায়োকার্ডিয়াল ইনফাকশানে, এবং সেরেব্রাল ইডেমাতে আমরা ইউজ করবো ডেক্সামেথাসন। স্টেডি স্টেট জিনিসটা কি? স্টেডি স্টেট হচ্ছে আমরা এমন একটা অবস্থা, একটা ড্রাগ আমরা দিতে থাকবো, একটা ড্রাগ আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে থাকতে দেখা যাবে ড্রাগটা যতটুকু একটা সময় যাবে, যেটা যখন ড্রাগের অ্যাডমিনিস্ট্রেশন বা ড্রাগের অ্যাবজর্পশন বা ড্রাগের ডিস্ট্রিবিউশন যতটুকু হবে ঠিক ততটুকুই ড্রাগের এলিমিনেশন হবে, বডি থেকে বের হয়ে যাবে, যতটুকু ঢুকবে ততটুকুই বের হয়ে যাবে। সেটা হচ্ছে স্টেডি স্টেট অবস্থা। তাহলে ডেফিনেশন এখানে দেখি আমরা কী লেখা আছে, ইট ইজ দ্য ইফেক্টেড desired plasma. It is the effective desired plasma concentration when a drug dose is given repeated over a period. A steady state is reached at which point the amount of drug absorbed is in equilibrium with the elimination from the body. তাহলে আরেকবার দেখি স্টেডি স্টেট ডেফিনেশনটা কি। ইট ইজ দ্য ইফেক্টেড desired plasma concentration when a drug dose is given repeated over a period. A steady state is reached at which point the amount of drug absorbed is the equilibrium with that eliminated from the body. তার মানে কি দাঁড়ালো? সহজে আমরা যদি বলি রেট অফ ড্রাগ অ্যাডমিটেশন, যতটুকু ড্রাগ অ্যাডমিট করবো, অ্যাডমিটেশন নিব, ততটুকু ড্রাগটা এলিমিনেট হয়ে যাবে। রেট অফ ড্রাগ ইজ ইকুয়াল টু রেট অফ ড্রাগ এলিমিনেশন। হাফ লাইফ জিনিসটা কি? হাফ লাইফ হচ্ছে একটা ড্রাগ আমরা নিলাম, নেওয়ার পরে ওই ড্রাগটা বডি থেকে ওই ড্রাগের কনসেন্ট্রেশনটা, ড্রাগ নিলাম, ড্রাগটার কনসেন্ট্রেশন তো বাড়বে, তো বডিতে 50% কনসেন্ট্রেশন আসতে অথবা বডি থেকে 50% বের হয়ে যেতে যতটুকু সময় লাগবে সেটা হচ্ছে হাফ লাইফ। তাহলে দুইটা, একটা হচ্ছে হাফ লাইফ অফ ডিস্ট্রিবিউশন, একটা হচ্ছে হাফ লাইফ অফ এলিমিনেশন। তাহলে যাই হোক, তাহলে হাফ লাইফের ডেফিনেশনটা আমরা কীভাবে বলবো? দ্য হাফ লাইফ অফ এ ড্রাগ ইজ দ্য টাইম রিকোয়ার্ড ফর দ্য প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন or the total amount of the drug the body to be reduced by 50%. তাহলে কোনটা 50% কমবে? প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন অথবা টোটাল অ্যামাউন্ট অফ ড্রাগ, দুটার যে কোনো একটা 50% কমে যাবে, সেটাই হচ্ছে হাফ লাইফ। 50% করতে যে সময় লাগবে সেটা হচ্ছে হাফ লাইফ। দ্য হাফ লাইফ অফ এ ড্রাগ ইজ দ্য টাইম রিকোয়ার্ড ফর দ্য প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন or the total amount of drug in the body to be reduced by 50%. এটাকে আমরা গাণিতিকভাবে কীভাবে প্রকাশ করি? হাফ লাইফ অফ ড্রাগ ইজ ইকুয়াল টু 0.693 ইন্টু ভিডি বা ভলিউম ডিস্ট্রিবিউশন ডিভাইড বাই ক্লিয়ারেন্স। এর দুইটা ফেজ আছে, একটা ফেজ হচ্ছে হাফ লাইফ অফ ডিস্ট্রিবিউশন, আর একটা ফেজ হচ্ছে হাফ লাইফ অফ এলিমিনেশন। হাফ লাইফ ডিস্ট্রিবিউশন এটাকে আলফা ফেজ বলা হয়, আলফা ফেজ হাফ লাইফ, আর হাফ লাইফ অফ এলিমিনেশন এটাকে বলা হয় বিটা ফেজ অফ হাফ লাইফ। হাফ লাইফ অফ ডিস্ট্রিবিউশনকে আবার আলফা ফেজ বলা যায়, সাথে হচ্ছে বায়োলজিক্যাল হাফ লাইফও বলা যায়। হাফ লাইফ অফ ডিস্ট্রিবিউশন initial decay or initial decay half life due to drug being distributed to various tissue. ড্রাগটা একটা ড্রাগ নিলাম, নেওয়ার পরে ওই ড্রাগের কনসেন্ট্রেশন একটা তো থাকবে, এই ড্রাগের কনসেন্ট্রেশনটা বিভিন্ন কারণে কমে যেতে পারে, দুইটা কারণে কমতে পারে। একটা হচ্ছে বডি থেকে বের হয়ে গেল, তাহলে কমে যেতে পারে ড্রাগের কনসেন্ট্রেশন। আরেকটা কারণ কমতে পারে, সেটা হচ্ছে ড্রাগটা পাশের সেলে আস্তে আস্তে ডিফিউজড হয়ে কমে গেছে। ডিফিউজড যদি হয়ে যায়, ডিফিউজড হয়ে গেলে ওই ড্রাগের কনসেন্ট্রেশনটা কমে যাবে। তাহলে হাফ লাইফ অফ ডিস্ট্রিবিউশনটা কি? যদি ডিস্ট্রিবিউশনের কারণে ড্রাগের ইনিশিয়াল ডিকেটা যদি কমে যায়, হাফ লাইফ অর ডিস্ট্রিবিউশন ইনিশিয়াল ডিকে হাফ লাইফ ডিউ টু ড্রাগ বিং ডিস্ট্রিবিউটেড টু ভেরিয়াস টিস্যুতে ডিস্ট্রিবিউট হয়ে গেল, এই জন্য যদি ড্রাগের ইনিশিয়াল ডিকেটা কমে যায় বা ড্রাগের কনসেন্ট্রেশনটা কমে যায়, সেটা হচ্ছে হাফ লাইফ অফ ডিস্ট্রিবিউশন। আফটার রিচিং দ্য পিক ব্লাড কনসেন্ট্রেশন দ্য ড্রাগ দেন ডিস্ট্রিবিউটেড রাউন্ড দ্য বডি। কী বলছে? আফটার রিচিং দ্য পিক ব্লাড কনসেন্ট্রেশন, ড্রাগের কনসেন্ট্রেশনটা একবার পিকে গেল, পিকে যাওয়ার পরে তারপর আস্তে আস্তে কমতে থাকবে। কেন? কারণ হচ্ছে বডিতে ডিস্ট্রিবিউট হতে থাকবে, এই জন্য তখন ড্রাগের কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমতে থাকবে। আরেকটা হচ্ছে বডি থেকে বের হয়ে যাওয়ার কারণে ড্রাগের কনসেন্ট্রেশন কমে যাওয়া, সেটা হচ্ছে ড্রাগ হাফ লাইফ অফ এলিমিনেশন বা বিটা ফেজ হাফ লাইফ। ইট ইজ দ্য হাফ লাইফ অফ এলিমিনেশন ডিউ টু ড্রাগ বিং এলিমিনেটেড ফ্রম দ্য বডি থেকে বের হয়ে যাওয়ার কারণে। তো ফার্স্ট হাফ লাইফে কী হবে? ফার্স্ট হাফ লাইফে বডি থেকে 50% কমে যাবে, এলিমিনেট হবে, সেটা তো হাফ লাইফ, তাই না? 50% কমে গেল। তো সেকেন্ড হাফ লাইফে কী হবে?
50% তো কমে গেছে, এখন 50% আছে, 50%-এর মধ্যে আবার 50% কমবে, তার মানে 50% মানে 25%, 25% আর আগের 50% যেটা কমে গেছে সেটা যোগ হবে, যোগ হলে কত হবে, 50 আর 25 75%, তাহলে সেকেন্ড হাফ লাইফে 75% কমে যাবে। থার্ড হাফ লাইফে এই যে 75 আর 25-এর হাফ মানে 12.5, তার মানে 75 প্লাস 12.5 কত, 87.5% এলিমিনেট হয়ে যাবে থার্ড হাফ লাইফে। আর ফোর্থ হাফ লাইফে 93.75, মানে আমরা জানি 12.5 এর আবার হাফ হচ্ছে 6.25, এর হাফ 6.25 হলে 6.25 78.5 এর সাথে যোগ হবে মানে 93.75, তাহলে ফোর্থ হাফ লাইফে 93.75 বের হয়ে যাবে। তাহলে আমরা মোটামুটি বলতে পারি যে 4 থেকে 5 বার হাফ লাইফ, 4 থেকে 5 হাফ লাইফের মধ্যেই বডি থেকে পুরো ড্রাগটা এলিমিনেট হয়ে যায়, বের হয়ে যায়। তাহলে বডি থেকে ড্রাগ যদি বের করতে হয় 4 থেকে 5 হাফ লাইফ দরকার হয়, তাহলে 5 হাফ লাইফ ইজ রিকোয়ার্ড ফর ড্রাগ এলিমিনেশন ফ্রম বডি। আচ্ছা, হাফ লাইফ যে আমরা পড়লাম, হাফ লাইফের ইম্পর্টেন্স কী? হাফ লাইফের ইম্পর্টেন্স অনেক অনেক বেশ কিছু আছে, যেমন হচ্ছে আমরা একটা ড্রাগের যদি ডোজিং শিডিউল বের করতে চাই তাহলে আমাদের হাফ লাইফটা জানতে হবে। টু এস্টিমেট দ্য ডোজিং শিডিউল বের করার জন্য হাফ লাইফ জানতে হবে। তারপর হচ্ছে টাইম রিকোয়ার্ড টু রিচ স্টেডি স্টেট, একটা ড্রাগ স্টেডি স্টেটে পৌঁছাতে, স্টেডি স্টেট মানে ওই ড্রাগটা যতটুকু অ্যাবজর্ব হচ্ছে বা যতটুকু আমি নিচ্ছি ততটুকুই বের হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে স্টেডি স্টেট। তাহলে স্টেডি স্টেট পৌঁছাতে কতটুকু সময় লাগবে এটা আমি ধারণা করতে বা প্রেডিক্ট করতে আমার জানতে হবে হাফ লাইফ। তারপরে টু প্রেডিক্ট টাইম ফর এ ড্রাগ টু বি রিমুভ ফ্রম দ্য বডি, এই ড্রাগটা বডি থেকে বের হতে কয়টা হাফ লাইফ লাগবে এটা আমার জানতে হাফ লাইফ আমার জানতে হবে। হ্যাঁ, কতটুকু সময় লাগবে সেটা জানতে আমার হাফ লাইফ জানতে হবে। তো টু প্রেডিক্ট টাইম ফর এ ড্রাগ টু বি রিমুভড ফ্রম দ্য বডি সাইটস অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য ডিউরেশন অফ অ্যাকশন অফ ড্রাগ, একটা ড্রাগের ডিউরেশন অফ অ্যাকশন কেমন হতে পারে সেটাও আমরা হাফ লাইফ থেকে ধারণা করতে পারবো। তাহলে হাফ লাইফের ইম্পর্টেন্স কি? নাম্বার 1, টু এস্টিমেট দ্য ডোজিং শিডিউল, to predict the time required to reach the steady state, to predict time for a drug to be removed from the body, cites an idea about the duration of action of drug. আচ্ছা, elimination rate constant বা KEL জিনিসটা কি? It is the fraction or percentage of total drug in the body removed per unit time, and it is the function of clearance, it is the fraction of clearance and volume of distribution. তাহলে elimination rate constantটা কি? It is the fraction or percentage of total drug in the body, বডির টোটাল ড্রাগটা আমি টোটাল ড্রাগের কতটুকু পার্সেন্ট, কতটুকু বা কত পার্সেন্ট কী হয়ে যাবে একটা ইউনিট, একটা পার ইউনিট টাইমে বা একটা একক সময়ে কতটুকু ড্রাগ বডি থেকে বের হয়ে যাবে, টোটাল ড্রাগের কত পার্সেন্ট ড্রাগ পার ইউনিট টাইমে একক সময় বডি থেকে বের হয়ে যাবে, সেটা হচ্ছে এলিমিনেশন রেট কনস্ট্যান্ট। তাহলে এটা আমরা গাণিতিকভাবে কীভাবে প্রকাশ করব? এলিমিনেশন রেট কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু ক্লিয়ারেন্স বাই ভিডি, বা এটা ক্লিয়ারেন্স এবং ভলিউম অফ ডিস্ট্রিবিউশনের একটা ফ্র্যাকশন বা ভাগফল। তাহলে এলিমিনেশন রেট কনস্ট্যান্টটা কি? আমরা ডেফিনেশনটা আরেকবার দেখি। ইট ইজ দ্য ফ্র্যাকশন অর পার্সেন্টেজ অফ টোটাল ড্রাগ ইন দ্য বডি রিমুভ পার ইউনিট টাইম, অ্যান্ড ইট ইজ দ্য ফ্র্যাকশন অফ ক্লিয়ারেন্স অ্যান্ড ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। তো KEL ইজ ইকুয়াল টু ক্লিয়ারেন্স বাই ভলিউম ডিস্ট্রিবিউশন। আচ্ছা, ফার্স্ট হাফ লাইফে 50% ড্রাগ এলিমিনেট হয়ে যাবে, সেকেন্ড হাফ লাইফে 50 আর 50 মানে হচ্ছে 50 প্লাস 25 ড্রাগ এলিমিনেট হয়ে যাবে। থার্ড হাফ লাইফে 25-এর অর্ধেক 12.5, তার মানে 75 প্লাস 12.5 87.5% ড্রাগ এলিমিনেট হয়ে যাবে। ফোর্থ হাফ লাইফ 87.5 প্লাস 12.5-এর অর্ধেক 6.25, তাহলে যোগ করলে হবে 93.75, তাহলে ফোর্থ হাফ লাইফে 93.75% এলিমিনেট হয়ে যাবে। তার মানে পরে থেকে এলিমিনেট হতে মোটামুটি 4 থেকে 5টি হাফ লাইফই যথেষ্ট। 4 থেকে 5 হাফ লাইফের মধ্যে বডি থেকে ড্রাগটা এলিমিনেট হয়ে যাবে। এই যে এটা হচ্ছে এলিমিনেশন রেট কনস্ট্যান্ট। আচ্ছা, আমার সাথে এতক্ষণ ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।